আসসালামু আলাইকুম সুযোগ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালো। এই তো আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। আমাদের দেখতে পাচ্ছি আমরা মাত্র ১২ জন জয়েন করেছে। আমাদের ব্যাচে আরো বেশ কিছু লোক সংখ্যা আছে, তারা জয়েন করবে আশা করছি। ভিতরে ভাত তো খাওয়া নাকি না? আচ্ছা, আজকে সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে এমন কেউ জি আছেন ভাই, যিনি পাচ্ছি। আজকে জয়েন করেছেন? গত ক্লাস যেদিন হচ্ছে ২১ তারিখের যে ক্লাসটা নিয়েছিলাম আমরা, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেন নাই? এরকম কেউ কি হ্যাঁ ভাই, আছেন? আমি আছি ভাই। আচ্ছা, আপনি যদি থাকেন তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের যে আপনার জন্যই আমি দিয়ে দিচ্ছি। ১২ কয়েকজন জয়েন করবে হয়তো। ভাই আমি ক্লাসটা রিকভার করে নিয়েছি যে ইউটিউব থেকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে খুবই ভালো। ইউটিউব থেকে যদি দেখে নেন তাহলে খুবই ভালো। আর হচ্ছে আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপটাতে কি আপনি জয়েন হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে জয়েন আছে অনেক আগে থেকে। কোন গ্রুপটা? আমি তো গতকালকে ক্রিয়েট করি একটা গ্রুপ দিয়েছি। ফেসবুকে ফেসবুকে একটা গ্রুপে জয়েন দিয়েছে, এখন ওটা অ্যাকসেপ্ট যদি করে হয় তাহলে আচ্ছা, আচ্ছা, অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট করা হয়ে গেছে দেখেন। হ্যাঁ, ওইটা জয়েন দিয়ে দিয়েছে ভাই কালকে। আচ্ছা, ঠিক আছে। আম ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে তো আপনার সাথে আমার কথা হয় নাই। আপনি যদি একটু বলতেন যে আপনি আসলে কি করছেন এবং ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড এবং আপনি কোথায় থাকছেন এখন? সেগুলো আম, যদি আমাকে একটু জানাইতেন আরকি। আমার পুরো নাম হলো আলফা হৃদয়। আমি ঢাকা মিরপুর ১০ নম্বরে থাকি। হুম, হুম। তো আমি একটা জব করতাম আপনার, আমার টেক্সটাইল মেকানিক্যাল হিসেবে ছিলাম, বাট ওই জবটা বেশি দিন ছিল না আর কি। তো করোনার জন্য আমার জবটা চলে যায়। এরপর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজের উদ্যোগে কিছু করবো, মানে কারো আন্ডারে কাজ করবো না, বা নিজের ইচ্ছা স্বাধীনভাবে কাজ করবো। তো এই থেকে অনলাইন কোর্স করা শুরু করি। ঘাটাঘাটি শুরু করার পর অনলাইন ডিজিটাল মার্কেটিং এর উপর একটা মানে আপনার ইচ্ছা জাগে যে করার আর কি। এই আর আচ্ছা, কি আচ্ছা। কিছু হবে। ঠিক আছে। আপনার বাসা মিরপুর ১০ এ কোথায়? এটা হচ্ছে আপনার ওই যে ঈদগাহ মাঠ, ওটা কি ১ এ না ১০ এ? ১০-এ ভাইয়া, এই যে আপনি গোলচক করতে এখানে একটু সামনে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। একসময় প্রচুর যাওয়া হয়েছে মিরপুরে। মিরপুর ১০, ১ এসব জায়গায় প্রচুর যাওয়া হয়েছে। আড্ডা দিতাম ওদিকে। কিন্তু
এখন যাওয়া হচ্ছে না আর কি। না ভাই, যারা থাকে ঢাকা তারা মিরপুর আসতেই হয়, মিরপুর আসা লাগবেই ভাই। না মিরপুরে আসতে হয় এরকম না, কিন্তু মিরপুরে হচ্ছে আমি একটা প্রজেক্ট না, একটা কোম্পানিতে জব করার সূত্রে যাওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার মিরপুর 11 11:30 বলে বোধহয় এটা। এখানে হ্যাঁ, আর হচ্ছে এছাড়া মিরপুরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, যাদের সাথে আসলে মিট করার জন্য প্রায় যেতাম আমরা ওখানে, আহ, আর কি ওখানে ছিল আর কি, ওরা আড্ডা দিতাম, পিকনিক হইতো, এই আর কি। এই জন্য আসলে মিরপুরে যাওয়া হয়েছে। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করব, কিন্তু আমাদের লোক সংখ্যা এখনো আমরা আসলে 20 জন হইলে মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করতে পারি, কিন্তু আপনাদের আসলে ব্যাচে তো আমাদের 30 জনের মতো বোধহয় আছে, কিন্তু জয়েন করেছে আজকে 15 জন। একটু যদি ব্যাচে দেখা যায় যে আসলে ওনারা কেন জয়েন করছেন, আবার জয়েন করার জন্য বললে আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপেও। আর আমাদের যে গুগল মিটের যে লিংক, অর্থাৎ যে লিংকটাতে আমরা জয়েন করি, এটা হচ্ছে প্রত্যেকদিন সেম লিংক থাকতেছে। যারা নতুন জয়েন করলেন তারা হচ্ছে এটাকে হচ্ছে আপনাদের বুকমার্ক করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, বা কোথাও সংরক্ষণ করে রাখেন, যাতে আপনি প্রত্যেকদিনের সেম লিংকে জয়েন করে যাবেন দুইটার দিকে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পরিচিত যদি আপনাদের কেউ থাকে যারা আসলে আমাদের কোর্সটাতে জয়েন করে আছে কিন্তু আমাদের ক্লাসটাতে আজকে জয়েন করে না, একটু বলে দিবেন, হ্যাঁ, যাতে ওনারা জয়েন করে। তো ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করি। আজকে আপনাদের আচ্ছা, একটু মিউট করে রাখি, যাদের নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি আর কেউ কি নতুন আছেন যিনি আজকে জয়েন করেছেন আমাদের সাথে? হ্যালো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ক্লাসটাতে জয়েন করার সময় একটু হচ্ছে যে আপনি আপনার যে নাম, আপনার ওই নামটা দিয়ে জয়েন করবেন, এটা আমাদের জন্য সুবিধা হবে। আমি একজনকে দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে সিবিস। একটু যদি আপনি বলতেন যে আসলে আপনার নাম এরকম কেন, আপনি যদি আপনার নাম দিয়ে জয়েন করেন তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা ভাই, আমার আসলে ডাক নাম সিউইচ, কিন্তু স্কুলের নাম ছিল রাগিব শাহরিয়ার। এজন্য মানে জিমেইলে আমি সিউইচ দিয়ে আর কি করছিলাম। আপনার সার্টিফিকেট নেম কি সিবিস? না, রাগিব শাহরিয়ার। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে ঠিক আছে, আপনি ঠিক আছে। এটা কি চেঞ্জ করতে হবে? না, আপনার সার্টিফিকেট নাম দিয়ে জয়েন করলে আমাদের জন্য ভালো। আজকে চেঞ্জ করতে হবে না, আপনি নেক্সট ক্লাসে একটু চেঞ্জ করে জয়েন করলে আমরা ধরেন আপনাকে আমি কি বলে ডাকবো, হ্যাঁ, আপনাকে একটা কোশ্চেন করতে আচ্ছা চাইলে তখন আমাকে সিবিএস বলে ডাকতে হবে। আচ্ছা, আপনি ঠিক আছে ভাই। তো ঠিক আছে, তো আমাদের ক্লাসটা যদি আমরা একটু শুরু করি, আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা কিওয়ার্ড নিয়ে একটু আলোচনা করব, এবং হচ্ছে কিওয়ার্ডের পরে আর্টিকেল রাইটিং এর যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে আমাদের আর্টিকেলের জন্য আর্টিকেলের মধ্যে যে ইমেজ গুলো থাকে, অর্থাৎ আমরা যে ইমেজ গুলো ব্যবহার করি বা পিকচার গুলো ব্যবহার করি, সেই পিকচার গুলো আসলে আমরা যে কোনো পিকচার ব্যবহার করতে পারি না। সেই পিকচার গুলো আমরা কিভাবে রেডি করব, এবং আমাদের আর্টিকেলের জন্য কিভাবে একটা পিকচার আমরা রেডি করব, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে পিকচার নিয়ে কথা বলার পরে তারপরে হচ্ছে আমরা একটা আর্টিকেল কিভাবে লিখবো, এবং আর্টিকেল লেখার জন্য কি ধরনের টুলস আমাদের লাগবে। যেমন আমরা যেহেতু বাংলা ভাষাভাষী হওয়ার জন্য আমাদের কিন্তু দেখবেন একটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু ইংরেজিতে একটু দুর্বল। হ্যাঁ, ইংরেজিতে দুর্বল হওয়ার আমাদের কারণে আমরা অনেক সময় ইংরেজিতে আর্টিকেল আমরা লিখতে পারি না, লিখতে আমাদের বেশ কিছু সমস্যা হয়।
তো এই ইংরেজিতে আপনি যদি ইংরেজি ভালোভাবে নাও জানেন, কিছু টুলস ইউজ করে আপনি কিভাবে একটা ভালো আর্টিকেল লিখতে পারেন, বা আর্টিকেল লেখার জন্য আপনার ভালো হোক বা খারাপ হোক একটা আর্টিকেল আপনি লিখতে পারেন, সেই বিষয়ে কিছু টুলস আছে, যে টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক আজকে ক্লাসে কতটুকু আলোচনা করতে পারি। তো প্রথমত আজকে একটু কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। আচ্ছা, কিওয়ার্ড বেসিক্যালি দুই ধরনের, লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড। এখন লং টেল, আচ্ছা প্রথমে বলি যে কিওয়ার্ড জিনিসটা কি। হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা যে কথাটা লিখে সার্চ করি, এটা হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ গুগলে যখন আপনি যাবেন, গুগলে বা কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি যখন কোনো একটা কিছু একটা লিখে সার্চ করছেন, অর্থাৎ আপনি যে ধরনের, ধরেন হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ইউকে তে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তো স্টাডি ইন ইউকে এরকম ধরনের, বা স্টাডি ইন ইউকে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বা স্টাডি ইন ইউকে ফরম বাংলাদেশ, স্টাডি ইন ইউকে উইথাউট আইএলটিএস, এই ধরনের, অথবা লিখতে পারেন আপনি স্টাডি ইন ইউকে ফরম বাংলাদেশ উইথ স্কলারশিপ। এই যে আপনি যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনি যেহেতু যেতে চাচ্ছেন, অর্থাৎ এর মাধ্যমে আসলে কি বোঝা গেল, অর্থাৎ আপনি যখন গুগলে সার্চ করলেন, এর মাধ্যমে আসলে বোঝা গেল যে আপনি আসলে ইউকে তে পড়াশোনা করার জন্য ইন্টারেস্টেড, বা ইউকে সম্পর্কে স্টাডি সম্পর্কে আপনি কিছু জানতে চাচ্ছেন। তো এই যে আপনি জানতে চাইলেন, ইউকে সম্পর্কে আপনি জানতে চাইলেন, এটা যখন আপনাকে গুগলে সার্চ করেন, এবং আপনি যখন প্রায় সার্চ করেন এই কথাটা লিখে, যে দেখি ইউকে, স্টাডি ইন ইউকে উইথ স্কলারশিপ, তারপরে দেখেন আপনি যে ফ্রিতে যাওয়া যায় কিনা, তারপরে হচ্ছে আপনি দেখেন যে আপনার যে ইউকে তে যেতে হলে আপনাকে কি কি করতে হবে, রিকোয়ারমেন্ট যেটা আছে। তো এই যে ব্যাপারগুলো লিখে আপনি সার্চ করেন, তখন কিন্তু গুগল আপনাকে একটা ক্যাটাগরাইজ করে ফেলতে পারে, অর্থাৎ আপনার সার্চের উপরে ভিত্তি করে, আপনার ভিডিও দেখার উপরে ভিত্তি করে, যেহেতু ইউটিউবটা হচ্ছে এখন গুগলেরই একটা প্রপার্টি, আপনারা জানেন কিনা যে ইউটিউবটাকে কিন্তু গুগল কিনে নিয়েছে, ফেসবুক আবার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে। তো এখন যেটা হচ্ছে যে আপনি গুগলে যে ব্যাপারগুলো সার্চ করবেন, বা গুগলে যে ব্যাপারগুলো লিখে আপনি সার্চ করতেছেন, এই জিনিসগুলো, এবং যে ইউটিউব থেকে যে ভিডিওগুলো দেখছেন, এর উপরে বেস করে আপনাকে কিন্তু গুগল একটা ক্যাটাগরিতে ফেলাই দিতে পারে। ওদের যারা আসলে অ্যানালাইসিস করে, বা যারা হচ্ছে ডেটা নিয়ে কাজ করছে, আপনার সার্চের উপরে ভিত্তি করে তারা কিন্তু আপনাকে একটা ডাটাবেসে ফেলাবে। ঠিক আছে, যে এই লোকটা ইউকে যেতে চাচ্ছে, বা ইউকে নিয়ে এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, তাকে আপনাকে একটা এই ধরনের ডাটাবেসে তারা রেখে দিবে, যে পড়াশোনার ব্যাপারে, বা এই ধরনের, বা কেউ যদি লেখে ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড কিছু কোর্স
এই টাইপের কিছু লিখে সার্চ করে, তাহলে হচ্ছে তাকে, যে এই লোকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর টপিকগুলো নিয়ে সার্চ করে, তার মানে এই ব্যাপারটাতে তার ইন্টারেস্টেড। আপনি এইখানে যে সার্চ করতেছেন, আপনি আমি হয়তো বা আপনার সার্চটা দেখতে পাচ্ছি না, কিন্তু গুগল কিন্তু ঠিকই বুঝতে পারছে যে আপনি প্রত্যেকদিন কোন ব্যাপারগুলো নিয়ে সার্চ করছেন। একটা টাইম পরে দেখবেন যে কেউ যদি বিজ্ঞাপন দেয়, ধরেন বাংলাদেশি কোনো কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে, বাংলাদেশি কোনো কোম্পানি হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে যে যারা হচ্ছে বাংলাদেশ থেকে ইউকে তে পড়াশোনার জন্য যেতে যাচ্ছে, তাদের একটা ডাটাবেস দরকার, বা তাদেরকে অ্যাড দেখাবে, অর্থাৎ গুগলের থ্রুতে বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান যারা বাংলাদেশ থেকে ধরেন মানুষজনকে চায়না পাঠায়, ইউকে তে পাঠায় বা অন্য জায়গায় পড়াশোনার জন্য পাঠায়, তো জার্মানিতে পাঠায়, তো এরা যেসব এজেন্সি আছে তারা যদি কোনো বিজ্ঞাপন দেয়, এই বিজ্ঞাপন আসলে যে আপনার এবং আমার কাছে পৌঁছে যাবে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এটা লিখে মূলত সার্চ করার একটা ব্যাপার আছে। একটা হচ্ছে সার্চ করার ব্যাপার, আপনি যখন সার্চ করেন এবং হচ্ছে আপনি ইউটিউবে যখন এই রিলেটেড কন্টেন্ট গুলো দেখেন, এবং আপনি বিভিন্ন জায়গায় গুগলে হোক বা আপনি ফেসবুক হোক বা বিভিন্ন জায়গায় এই কন্টেন্ট গুলো নিয়ে সার্চ করছেন, জিমেলে গিয়ে আপনি কিছু লিখতেছেন, স্টাডি ইন ইউকে এই ধরনের কিছু নিয়ে, তখন কিন্তু আপনাকে আসলে একটা ক্যাটাগরিতে ওরা রাখে, একটা ডেটাবেজে আপনাকে রাখে। এবং দেখবেন এই যে কোম্পানিগুলো যখন অ্যাড দেখায় যে বাংলাদেশ থেকে যারা ইউকে তে বা অন্য কোথাও পড়াশোনা করতে যেতে ইচ্ছুক, তাদেরকে বিজ্ঞাপন দেখানোর একটা ব্যাপার আসে। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখব যে আসলে এই ডেটাবেস গুলো কোথায় থাকে, এই অডিয়েন্স গুলো কোথায় পায়, অডিয়েন্সটা আসলে কোথায় থাকে। হ্যাঁ, গুগলের একটা সার্ভিসের মধ্যেই থাকে, সেগুলো আমরা দেখব। তাদেরকে টার্গেট করে একটা বিজ্ঞাপন দেওয়া যায়, অর্থাৎ সে যেখানেই যাবে, সেই গুগলে যখন আসলো, গুগলের এখন সে প্রতিনিয়ত স্টাডি নিউকে লিখে সার্চ করে, এখন সে গুগলের প্রথম আলোতে গেছে, সে প্রথম আলোতে গিয়ে দেখবেন সে একটা বিজ্ঞাপন দেখবে, সেটা হচ্ছে যে স্টাডি নিউকের একটা বিজ্ঞাপন, বা স্টাডি রিলেটেড কোন একটা বিজ্ঞাপন দেখবে, বা সে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছে, দেখবেন তার সামনে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে স্টাডি ইন ইউকে রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ কিওয়ার্ডের একটা ভ্যালু আছে। হ্যাঁ, তো এই যে কিওয়ার্ড বললাম, এই কিওয়ার্ড আসলে মূলত আমরা দুই রকমের কিওয়ার্ড খুঁজে পাই, যেগুলো হচ্ছে, যেমন আমি যদি শর্ট টেল কিওয়ার্ড বলি, তাহলে হচ্ছে এই যে কিওয়ার্ডটা আমি লিখলাম স্টাডি ইন ইউকে, এইটা হচ্ছে বেসিক্যালি শর্ট টেল কিওয়ার্ড। এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। এখন আমরা শর্ট টেল ব্যাপারটা কিভাবে বুঝবো? এটা বুঝবো যখন দেখবেন একটা কিওয়ার্ড খুবই সংক্ষিপ্ত, এবং সেই কিওয়ার্ডে 3 থেকে 3 ওয়ার্ডের মধ্যেই আপনি যেটা বুঝাতে চাচ্ছেন গুগলের কাছে, সেটা আপনি জানতে চাচ্ছেন, 3 ওয়ার্ডের মধ্যেই আপনি সেটা বলে দিয়েছেন গুগলকে, 2 থেকে 3 ওয়ার্ড। হ্যাঁ, আপনি লিখতে পারতেন স্টাডি ইউকে, তাহলে এটা শর্ট টেল কিওয়ার্ড হতো। স্টাডি ইন ইউকে, এটাও একটা শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু আপনি যখন এটাকে একটু ব্রড আকারে লিখতে যাবেন, অর্থাৎ স্টাডি ইন ইউকে ফরম বাংলাদেশ বা সামথিং কিছু একটা, এই যে আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, দেখেন এখানে আমাকে একটা টুলস আমি ইনস্টল করে নিচ্ছি, একটা অ্যাডন্স, যার কারণে এই যে এখানে দেখেন, সবাই কি আমার উইন্ডোটা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যালো হ্যালো, সবাই কি আমার? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি ভাই। জি জি ওকে, তো দেখেন জি এই যে, ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনারা এখানে দেখেন, আমি যখন স্টাডি নিউকে লিখে সার্চ করেছি, তো দেখেন আমার এইখানটাতে দেখেন এই যে বেশ কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে। এটা হচ্ছে আসলে বেসিক্যালি, আমি এখানে দেখেন উপরের দিকে, আপনারা যারা নতুন, আপনাদের হয়তো বা এই ব্যাপারগুলো নাও থাকবে না, এটাই স্বাভাবিক। আর যারা একটু কাজ করছেন, তাদের হয়তো এই ধরনের অ্যাডন্স গুলো আছে। তো দেখেন এই যে এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো গুগলের যে এক্সটেনশন যেগুলোকে বলি আমরা, এই এক্সটেনশন গুলো আছে। এর মধ্যে একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ আমি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, সেই রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে আমার সামনে আসবে, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করছে, দেখেন। তো আমি যখন স্টাডি ইন ইউকে ফরম বাংলাদেশ উইথ স্কলারশিপ, এত বড় একটা, আচ্ছা কেউ একজন জয়েন করতে চাচ্ছে আমাদের সাথে, এত বড় একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করছি গুগলে, তো দেখেন এইটা হচ্ছে আসলে লং টেল কিওয়ার্ড, অর্থাৎ 3 অক্ষরের বেশি, 3 ওয়ার্ডের বেশি, এবং
সেটা একটু ব্রড আকারে আসলে প্রকাশ করতেছে, এটাকে আমরা বলছি হচ্ছে লং টেল কিওয়ার্ড। এইটুকু, এই দুইটা ব্যাপার আমি কি বুঝাইতে পেরেছি? আমি কাউকে একজনকে কোশ্চেন করি, আচ্ছা এনামুল হক নাহিদ ভাই, আমি কি এইটুকু বুঝাইতে পেরেছি? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি, জি ভাই আরেকটু বলুন। আপনি কি বুঝতে পেরেছেন লং টেল কিওয়ার্ড বা শর্ট টেল কিওয়ার্ডটা কি? জি ভাই, জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে আমি এখানে বুঝতে পারছি না, হ্যাঁ, বা আপনি বুঝতে পারেন নাই। তো ঠিক আছে, আমরা এই দুইটা ব্যাপার বুঝলাম যে লং টেল, শর্ট টেল কিওয়ার্ডটা কি, যেটা 3 অক্ষরের মধ্যে থাকবে এবং 3 2 1 2 3 এই অক্ষরের মধ্যে থাকবে, সেটাকে আমরা বলছি শর্ট টেল কিওয়ার্ড, এবং তার থেকে যখন বড় কোনো কিওয়ার্ড লিখে আমরা গুগলে সার্চ করছি সেটা লং টেল কিওয়ার্ড। এবং এরপরে আসতেছি বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড জিনিসটা কি? অন্য বেস্ট, কোনো কিছু কিনতে, কোনো কিছু কেনার জন্য মনে হয় সার্চ করে এরকম কিছু। আচ্ছা বেস্ট, তারপরে হচ্ছে আপনার টপ, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, লো বাজেট, আচ্ছা যখন আরো কিছু কিওয়ার্ড আছে, এক্স্যাক্টলি আমার সবগুলো তো আসলে মনে থাকে না সব সময়, আরো কিছু কথা এখানে পাবেন, যেমন লো বাজেট, ডিসকাউন্ট, টপ, বেস্ট, হ্যাঁ এই ধরনের আরো কিছু, আরো কয়েকটা থাকতে হয়তো আরো 2-3টা আছে আর কি, আমার এক্স্যাক্টলি এখন সবগুলো মনে নাই। তো এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন বুঝবেন সে আসলে বাইং মুডে আছে। বাইং মুড, মুড কি সেটা বুঝতে পারছেন? অর্থাৎ একজন মানুষ যখন এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে তখন আপনি বুঝতে পারবেন যে সে কিছু কিনতে চাচ্ছে। যেমন আমি যদি এখানে লিখি বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি, কোম্পানি ইন বাংলাদেশ, একটা ব্রড কিওয়ার্ড লিখলাম। তো দেখেন এই যে বেস্ট ডোমেইন হোস্টিং লিখে আমি সার্চ করলাম, তার মানে গুগল এইটাকে বোঝে এটা হচ্ছে একটা বাইং কিওয়ার্ড বা টপ। এই বেস্টের জায়গায় আমি লিখলাম টপ, টপ ডোমেইন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। তো দেখেন এই যে রেজাল্ট, এই এই যে এখন যে আমরা একটা কিছু লেখার পরে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু এইটাকে কি বলে জানেন? এটাকে সার্চ রেজাল্ট পেজ বলে, ঠিক আছে? সার্চ রেজাল্ট পেজ মানে হচ্ছে একটা কিছু লিখে আপনি যখন তার এগেনস্টে কিছু পাইলেন, আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করলেন, আপনাকে গুগল কিছু একটা রিপ্লাই দিল, এটা তো আসলে গুগলের একটা রিপ্লাই, তখন সেটাকে আসলে সার্চ রেজাল্ট পেজ বলে। এই যে এটাকে টোটাল এই জিনিসটাকে বলে সার্চ রেজাল্ট পেজ। তো এই যে ব্যাপারটা, এই যে এখানে যে টপ ডোমেইন হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ লিখে আপনি সার্চ করলেন, এই যে টপ কথাটা, বেস্ট কথাটা, কথা যেটা থাকবে বেস্ট, টপ, তারপরে হচ্ছে বাজেট, তারপরে হচ্ছে ডিসকাউন্ট, লো প্রাইস, লো প্রাইস, হ্যাঁ প্রাইস, হ্যাঁ প্রাইস, এই জিনিসগুলো যখন থাকবে তখন আপনি মনে করবেন এটা হচ্ছে, তখন হচ্ছে সেই মানুষ যদি এই ধরনের কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন সে আসলে বাইং মুডে থাকে, অর্থাৎ সে কিছু কিনতে চাচ্ছে। তো এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কি আমরা বুঝতে পারছি? মানে এই ব্যাপারটা কি বোঝা গেছে যে আসলে এই ব্যাপারটা কি? জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ওকে আচ্ছা এইটুকু আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কেউ চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনি এই উদাহরণগুলো দেখলে আপনি বুঝতে পারেন যে আসলে শর্ট টেইল কিওয়ার্ড কি, লং টেইল কি এবং বাইং কিওয়ার্ড কি। ঠিক আছে, এরপরে আসি। দেখেন আমরা যখন, আমি একটু আপনাদের দেখাই, হ্যাঁ আমি একটা ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ
ওয়েবসাইটে আসার পরে দেখেন এইখানে আমি একটা ফোনে যাই দেখি একটু। আচ্ছা, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, বা আপনি এই যে ইমেজটা দেখলেন, বা আরো কিছু যদি ইমেজ দেখাই আপনাদের, আরো ইমেজ আছে কিনা দেখি, আর অন্য কোনো কন্টেন্টে গিয়ে। আচ্ছা, এই যে একটা ইমেজ দেখতে পাইলেন, এরপর দেখবেন আরো নিচে দিয়ে গেলে আরো বেশি কিছু ইমেজ পাবেন। হ্যাঁ, বা একটা কন্টেন্টের মধ্যে, অর্থাৎ কন্টেন্ট বলছে একটা আর্টিকেলের মধ্যে এই যে বেশ কিছু ইমেজ আছে, দেখেন এই যে একটা ইমেজ। হ্যাঁ, তো এই ইমেজ, ধরেন আপনি একটা আর্টিকেল লিখবেন, ধরেন এই যে Xiaomi নিয়েই লিখবেন, Xiaomi নোট 10 বা OnePlus 7T হুইচ ইজ দ্য বেস্ট স্মার্টফোন। এই যে দেখেন উনি একটা কন্টেন্ট লিখে রাখছে, বা একটা 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 হচ্ছে উনি টাইটেল লিখেছেন। এখন এই যে টাইটেলটা উনি লিখেছেন, আমরা আজকে টাইটেল নিয়ে আমাদের কথা বলবো, টাইটেল এবং হচ্ছে এই কন্টেন্ট গুলো কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটু ইমেজ নিয়ে কথা বলবো আজকে। এই ইমেজটা আপনি চাইলেই নিতে পারেন না। আপনি ধরেন আপনার আপনার দরকার হইলো যে আপনি হচ্ছে আইফোন 11 নিয়ে একটা আর্টিকেল লিখবেন। হ্যাঁ, আইফোন 11 নিয়ে একটা আর্টিকেল আপনি লিখছেন, ধরেন আইফোন 11 লিখে আপনি সার্চ করলেন। এখন দেখেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসলো, আপনি চাইলেই এই ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট নিতে পারেন না। এই যে ওয়েবসাইটে যদি কন্টেন্ট আপনি নেন, মানে এই কন্টেন্ট গুলো আপনি নিতে পারবেন যেগুলো আসলে সিমিলার কিছু কন্টেন্ট, অর্থাৎ যেমন এখানে আপনি তো কিছু জিনিস চেঞ্জ করতে পারছেন না। এখানে যেমন এই যে এই ফোনের ডিসপ্লে কতটুকু, এটা তো আসলে সবসময় আপনার জন্য সেমই থাকতেছে, মানে এই জিনিসগুলো নিতে পারবেন। কিন্তু তার আগে যেমন এইখানে লেখা, যে এইখানে যে ডেসক্রিপশন গুলো লেখা, বা এইখানে যে কন্টেন্ট গুলো এখানে লেখা, দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলেই নিতে পারছেন না, এগুলো কিন্তু আপনি চাইলেই নিতে পারবেন না। তেমনি আপনি চাইলেই এই ইমেজটা, যে কোনো একটা ইমেজ আপনি লেখার পরে, আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখি যে আসলো, এখানে আমি ইমেজে গেলেই আমি বহু ধরনের ইমেজ পেয়ে যাচ্ছে আইফোন 11 সম্পর্কে। হ্যাঁ, এই ইমেজগুলো আপনি চাইলেই এখান থেকে কপি করে নিয়ে আপনার আর্টিকেলের মধ্যে, আপনার কন্টেন্টের মধ্যে আপনি পোস্ট করতে পারবেন না। সেটা যদি কেন পারবেন না সেটা আমি আপনাদেরকে বলি। যেমন দেখেন, একটা আর্টিকেল, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আর্টিকেলটা আসলে কি কি কাজে লাগে। আর্টিকেল হচ্ছে আপনি কাউকে লিখে দিতে পারেন, যারা আর্টিকেল লেখে তাদের লিখে দিতে পারেন, তারা বিভিন্ন জার্নালে সেটা পোস্ট করে। এটা হচ্ছে মূলত আর্টিকেল লিখে এবং সে বিভিন্ন জায়গায় পোস্ট করে, অথবা তার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে পোস্ট করে। ধরেন আমি এই যে একটা আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে ধরেন আমি আর্টিকেল আমি পোস্ট করছি, তো আমি চাইলেই এই ইমেজটা, বা এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটা আমি হচ্ছে যে কোনো জায়গা থেকে নিতে পারবো না, আমি এইভাবে সার্চ করে নিতে পারবো না। তাহলে কি করবে, এই যে কোম্পানির মালিক, এই ইমেজটা দেখেন একটা অথর আছে, দেখেন apple.com, এবং প্রত্যেকটার এই যে swiss.com.my, অর্থাৎ এই ইমেজটার মালিক হচ্ছে এই কোম্পানি। ঠিক আছে, তো আপনি যদি এই ইমেজটা আপনি আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন, একটা আর্টিকেল যখন লিখবেন, আপনার একটা ওয়েবসাইট আছে ধরেন, বা একটা ব্লগ আছে, সেখানে আপনি যে কোনো ধরনের আর্টিকেল লেখেন, ধরেন আমি ধরে নিচ্ছি আপনি ফোন সম্পর্কিত আর্টিকেল গুলো লেখেন, এই যে ধরেন ফোন সম্পর্কিত আর্টিকেল গুলো আপনি লেখেন, কিন্তু এই আর্টিকেল গুলো লিখতে গিয়ে, আর্টিকেল গুলো যখন আপনি লিখতেছেন, তখন মূলত এই ইমেজগুলো, বা এখানে যে ইমেজগুলো, এই দেখেন এই সেগুলো হচ্ছে আপনি এভাবে নিতে পারবেন। তো প্রথমত কিভাবে নিবেন, একটা ওয়ে হচ্ছে, প্রথম দেখেন এই যে আমি এখানটাতে আসলাম, এখন একটু লক্ষ্য করিয়েন সবাই, এখানে আসার পরে দেখেন স্ট্রিংস নামে যে অপশনটা আছে, এখান থেকে অ্যাডভান্স সার্চ যেতে হবে। অ্যাডভান্স সার্চে যাওয়ার পরে দেখবেন একটু নিচে দিয়ে গেলে অল ইউজ রাইট, এখান থেকে ক্লিক করে এই যে কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, অর্থাৎ আপনি যাতে এখানে যে ইমেজগুলো পাবেন
সেই ইমেজগুলো যাতে কমার্শিয়াল এবং আদার মানে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন সেই ইমেজগুলো আপনি চাচ্ছেন। যখন আমি এটাতে ক্লিক করছি এবং অ্যাডভান্স সার্চ করছি তখন দেখবেন ওই আগের ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। আগের যে ইমেজগুলো ভাই আমার একটু আরেকবার সিটিংস থেকে অ্যাডভান্স সার্চ থেকে এখান থেকে আপনাকে এই অলের জায়গায় করতে হবে যে এই যে কিটিপ কমন লাইসেন্স অথবা কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, অর্থাৎ কমার্শিয়ালি আপনি ইউজ করবেন। তবে এটা করে অ্যাডভান্স সার্চ করলাম তো দেখেন আমার এখন যে সামনে ইমেজগুলো আসলো সেই ইমেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ইমেজগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু তার ইউজ করতে পারবেন তাইলে হচ্ছে যে কোনো করবে না, কোনো ক্লেম করবে না। কিন্তু তারপরও যদি ক্লেম করে, এইটা হচ্ছে একটা ওয়ে, আপনি এইভাবে একটা ইমেজ বের করতে পারেন। অর্থাৎ আপনার এই কন্টেন্টের জন্য আপনি এখানে একটা কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য এইখানে আপনি যে ইমেজটা দিয়েছেন এই ইমেজটার জন্য এই ইমেজটা আপনি চাইলে এখান থেকে বের করতে পারেন এইভাবে। এগুলো তারপরে আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এইভাবে যে আপনি ইউজ করবেন, যদি ইউজ করলে তারপরে সমস্যা করে বা এইখানে যে ইমেজগুলো পাবেন দেখবেন এগুলোর কোয়ালিটি বেশি ভালো না, ঠিক আছে, ফেটে যাচ্ছে বা কোনো একটা কোম্পানির নাম লেখা আছে, তো আরো বেশ কিছু আছে। তো দেখেন তারপরও যদি এই ইমেজের রাইট নিয়ে গুগল যখন এটা আসলে কেন দরকার হয় এটা আসলে বলি যে আসলে ইমেজটা আমি একটা কন্টেন্ট লিখবো, যে কোনো একটা ইমেজ তো ইউজ করতে পারি। এখানে আমার এত আবার ইমেজের পিকচার গুলো কেন এইভাবে বা আমাকে ম্যানিপুলেট করে নিতে হবে, অর্থাৎ আমাকে সাজায় নিতে হবে, কেন নিতে হবে সেটা কারণ হচ্ছে দেখেন আমি যখন এই ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটে আসলে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বিজ্ঞাপন, অ্যাডস বাই গুগল। জি এই যে বিজ্ঞাপনটা এই ওয়েবসাইটে আসলো এটা কিন্তু মানে মানে কোনো কারণ ছাড়া আসে না। এই যে এই ওয়েবসাইটটা কার প্রপার্টি? এই ওয়েবসাইটে কিন্তু যিনি এই ওয়েবসাইটের মালিক তার প্রপার্টি, এটা কিন্তু গুগলের প্রপার্টি না। মানে গুগল কিন্তু গুগলের এটা কিন্তু নিজস্ব সম্পত্তি না। কিন্তু আপনি চাইলে আপনার নিজস্ব সম্পত্তি গুগলের কাছে মানে গুগলের সাথে গুগলকে বলতে পারেন যে তুমি চাইলে আমার সম্পত্তির মধ্যে তোমার ওই যে আছে না যে ওই যে গ্রামে জমি বর্গা দেয় বা হচ্ছে যেটাকে বলে হচ্ছে আপনার লিসের যে সিস্টেমটা, এটা কি আপনারা বোঝেন? আপনারা লিজ বা বর্গার যে ব্যাপারটা বলে আমাদের অঞ্চলে বর্গা বলে, আপনাদের দিকে কি বলেন? জি 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 লিজ বা এই ধরনের কিছু বলে। দেখবেন যে অন্যের পুকুর আপনি লিজের যে ব্যাপারটা, হ্যাঁ, অন্যের পুকুর লিজ নিয়েছেন, আপনি লিজ নিয়ে সেটা হচ্ছে মাছ চাষ করেছেন। তো এই ব্যাপারটাই হচ্ছে যেমন এই ওয়েবসাইটের মালিক কে? এই ওয়েবসাইটের মালিক, হ্যাঁ, ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি, ঠিক আছে, ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি বা যে এই ওয়েবসাইটের মালিক সে। তো এই ওয়েবসাইটের মালিক ধরেন এই যে এই ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি। তো আমি যদি গুগলকে বলি যে গুগল আমার ওয়েবসাইটের এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম বা এটাকে বলে ডোমেইন নেম, হ্যাঁ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটুকু যে পিসি হেল্প বিডি এবং এটা .com হবে .org হবে না কি হবে সেটা, এই যে এটা হচ্ছে নাম, এই যে আমার নামটা এটা আমি গুগলকে বললাম আমার একটা জমি আছে বা আমার একটা পুকুর আছে, এইখানে চাইলে তুমি মাছ চাষ করতে পারো, মাছ চাষ করে সেই মাছ বিক্রি করার পরে যে টাকাটা পাবা সেই টাকার একটা অংশ আমাকে দিও। তো যে সেরকমই একটা সিস্টেম হচ্ছে এই যে দেখেন এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটের মালিক হচ্ছে যিনি মালিক তিনি হচ্ছে গুগলের কাছে আবেদন করেছে যে আমার ওয়েবসাইটে তোমার অ্যাড দেখাও, অর্থাৎ আমার ওয়েবসাইটটাকে আমি লিসে দিতে চাচ্ছি গুগলের কাছে। গুগলকে আবেদন করেছে যে আমার ওয়েবসাইটে আপনার কাছে লিসে দিতে যাচ্ছি। এখন গুগল আবার এটা আবার পরীক্ষা করে দেখে যে এটা লিস্ট নেওয়ার যোগ্য কিনা। বুঝতে পেরেছেন আমার কথাটা? গুগল আবার পরীক্ষা করে দেখে যে এই যে ওয়েবসাইটটা আমাকে লিসে নিতে বলতেছে, এই ওয়েবসাইটটা আমি যদি লিসে নেই আমার কি লাভ হবে নাকি লস হবে, ঠিক আছে? তো কখন গুগল যেটা করে এই ওয়েবসাইটটা তারা দেখে যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে তা ঠিক আছে কিনা। ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট গুলো বলতে মানে আপনি যে কন্টেন্ট গুলো লিখছেন আপনি কোথাও থেকে গুগলের অন্য কোন ওয়েবসাইট থেকে কপি করে এনে দিয়েছেন কিনা। এখানে যে কন্টেন্ট গুলো যে দেখতে পাচ্ছেন যে আমি একটা যে কোনো একটা কন্টেন্টের মধ্যে চাই,
এই যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, বাট এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই আর্টিকেল গুলো অন্য কোথাও থেকে আপনি কপি করে নিয়েছেন কিনা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সরি সরি, আমি বুঝতে পারিনি। সরি না, আপনি মনে হয় ভুল কোথাও ফোন করেছেন। আচ্ছা, তো সেইটা আবার গুগল হচ্ছে এই ওয়েবসাইটটাকে পরীক্ষা করে দেখে যে এই ওয়েবসাইটের মধ্যে আসলে মাছ চাষ করা যাবে কিনা, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার যোগ্য কিনা, ওয়েবসাইটের মধ্যে ওই পরিমাণ কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে, যেটা মূলত আমার জানা মতে যেটা, সেটা হচ্ছে যে মিনিমাম 30টা আর্টিকেল থাকতে হয়। এই যে আর্টিকেল দেখতে পাচ্ছেন, এই 30টা আর্টিকেল থাকতে হয়। এবং সে গুগল আবার পরীক্ষা করে দেখে এই আর্টিকেলগুলো আপনি কোথাও থেকে কপি করে নিয়েছেন কিনা, অর্থাৎ গুগলের অন্য কোনো আর্টিকেলের সাথে মেলে কিনা সেটা গুগল দেখে। এবং দেখে এখানে যে ইমেজগুলো আপনি দিয়েছেন, এই ইমেজগুলো আপনি দিয়েছেন, এই ইমেজগুলো আসলে অন্য কোথাও আছে কিনা। হ্যাঁ, মানে অন্য গুগলের কোথাও এমন কোন জায়গা থেকে নিয়েছেন কিনা যারা আসলে কপিরাইট প্রোটেক্টেড বা কপিরাইট ক্লেম করতে পারে, অর্থাৎ এই ইমেজটা আসলে কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে কিনা। তো সেইগুলো দেখে থেকে সবকিছু পরীক্ষা করে যদি গুগলের কাছে আপনার ওয়েবসাইটে পাস করলেই এই যে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিজ্ঞাপন আসবে এখন। হ্যাঁ, এই যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, এরকম বিজ্ঞাপন আপনার ওয়েবসাইট জুড়ে এই বিজ্ঞাপনগুলো গুগল দিবে। এবং এই বিজ্ঞাপনের যে দিল, এই বিজ্ঞাপন আবার হচ্ছে একটা মানুষ দেয় তার কোম্পানির প্রচারণার জন্য বা তার প্রতিষ্ঠানের প্রচারণার জন্য। বিজ্ঞাপনগুলো একটা কোম্পানি দেয়, তাদের কাছ থেকে গুগল ধরেন নিল 100 টাকা। হ্যাঁ, এই একটা বিজ্ঞাপন এখানে দেখার জন্য। যখন আপনি এই বিজ্ঞাপনটা, আমি এখন বিজ্ঞাপনটা দেখেছি না, এই বিজ্ঞাপনটা যখন আপনি দেখলেন, তখন যেটা হইলো, এই বিজ্ঞাপনের একটা টাকা, অর্থাৎ এই 100 টাকার 60 টাকা নিয়ে যাবে হচ্ছে গুগল, আর 40 টাকা দিবে হচ্ছে এই কোম্পানির মালিককে, অর্থাৎ এই টিস রিভিউ এই যে প্রতিষ্ঠান, তাকে দিবে। তখন কি হলো, সে তার ওয়েবসাইটের মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারলো। এবার কি আমার কথাটা ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আর্টিকেলে কত ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারি? আমি বুঝি নাই। একটা আর্টিকেলে আমরা কত ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবো? আচ্ছা, একটা আর্টিকেলে আপনি যত ইচ্ছে তত ক্যারেক্টার ইউজ করতে পারেন, এবং আর্টিকেল আপনারা চেষ্টা করবেন যত বড় লেখা যায়। ঠিক আছে, আপনার মিনিমাম যদি বলি আমি, মিনিমাম লিখবেন 1000 ওয়ার্ড। তার উপরে আপনি 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখেন। যেমন এইখানে দেখেন, এই যে বেস্ট, এই যে দা 8 বেস্ট স্মার্টফোন, অর্থাৎ 8টা ফোন নিয়ে লিখছে। তাহলে তার মানে এই আর্টিকেলটা অনেক বড় হবে। দেখেন এই আর্টিকেলটা কত বড় হবে। এই দেখেন, একটা ফোন, তারপরে একটা ফোন নিয়ে লিখছে, তারপরে একটা ফোন নিয়ে লিখছে, তারপরে একটা ফোন নিয়ে লিখছে। এইভাবে দেখেন, সে এখানে 8টা ফোন নিয়ে লিখছে, অর্থাৎ তখন এই আর্টিকেলটা কি অনেক বড় হয়েছে না? প্রায় 3-4 হাজার ওয়ার্ডের হয়ে গেছে না? জি জি। তো আপনি যখন অনেক বড় এবং বিশাল আর্টিকেল লিখবেন, তখন গুগলের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবেন। এবং দেখেন এই আর্টিকেলটা ভিজিটও হয়েছে অনেক বেশি। দেখেন অনেক মানুষ ভিজিটও করছে। দেখেন এই যে আর্টিকেলটা 24,308 জন এই আর্টিকেলটা দেখছে। কিন্তু আপনি এখানে অন্য ছোট কোনো একটা আর্টিকেলে যান, ছোট একদম, যে আর্টিকেলটা ধরেন একটা ফোন নিয়ে লেখা, এই যে স্মার্টফোন, ধর এই যে ফোনটা নিয়ে লেখা, দেখি এই ফোনটাতে কত হয়েছে। এই ফোনটাতে দেখেন 7,991। ঠিক আছে, তার মানে আপনি যত বড় ফোন নিয়ে লিখবেন, তত আপনার গুগল হচ্ছে সেটাকে প্রায়োরিটি দেবে, এবং সেই আর্টিকেলটা মানুষ অনেক বেশি দেখার সময় থাকবে। এবং মানুষ যখন এই আর্টিকেলটা দেখবে, তার মানে সেই ওয়েবসাইটে তার আসতে হবে, ওয়েবসাইট এসেই তো আর্টিকেলটা দেখবে। তো তখন সে আসলে এই আর্টিকেল দেখার ছলে গুগল তাকে এই বিজ্ঞাপন দেখাই দিল। এই বিজ্ঞাপন দেখাই দিল যখন, তখন হচ্ছে গুগল একটা ইনকাম পাইলো, এবং যে প্রতিষ্ঠান একটা বিজ্ঞাপন দিয়েছে তারও সেই বিজ্ঞাপন দেখানোর ব্যাপারটা পূর্ণ হইলো। আর সাথে সাথে যেটা হইলো, এই ওয়েবসাইটের মালিকও একটা টাকা পাইলো। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আসলে আমরা যখন একটা ইমেজ নিব, মানে অর্থাৎ একটা ইমেজ, এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো নিব, তখন আমাদের সতর্ক হইতে হবে যে গুগল কোনোভাবে যাতে
বুঝতে না পারে যে এটা কপি ইমেজ। হ্যাঁ, তো প্রথমত যেটা আমি দেখাইলাম যে একটা হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংস থেকে অ্যাডভান্স সার্চে যাবেন, অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি আগে তুই লিখছেন যে ইমেজটা আসলে কি ধরনের ইমেজ চাচ্ছেন সেটা তো লেখা আছে। তারপরে এখানে ইউজ রাইট, এখান থেকে আপনি কমার্শিয়াল আর আদার লাইসেন্স করে অ্যাডভান্স সার্চ করবেন। তারপর যে ইমেজগুলো আপনি পাবেন আপনি চাইলে ইমেজগুলো ব্যবহার করতে পারেন। এইটা গেল একটা ওয়ে। এরপরে দেখাই, ধরেন সাপোজ আমি একটা ইমেজ ডাউনলোড করি, এই ইমেজটাই ডাউনলোড করে আপনাদের দেখাই। আচ্ছা, আমি ইউজ রাইটে না যাই, আমি ধরেন এই ইমেজটা, হ্যাঁ, আচ্ছা এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজটাকে আমরা এই ইমেজটা আসলে যদি ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি? এই ইমেজটা ইউজ করতে গেলে প্রথমত যেটা করতে হবে, আমাকে একটা রাইট বাটন ক্লিক করতে হবে। এরপর দেখেন এই যে প্রপার্টিজ নামে এখানে একটা অপশন আছে, প্রপার্টিসে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এইখানে ডিটেইলস নামে একটা অপশন আছে, ডিটেইলস। এখন দেখেন এই ইমেজটা, এই ডিটেইলসে যখন আপনি যাবেন তখন দেখবেন এই ইমেজটার অনেক সময়, এই ইমেজটার ক্ষেত্রে নাই, কিন্তু কিছু কিছু ইমেজ মানে যারা আসলে ওই ইমেজটার আসল যে আসলে মূলত মালিক বা স্বত্বাধিকারী, তিনি কিন্তু তার নাম দেখবেন এই ইমেজের এখানে লিখে দিছে, ইমেজের ব্যাকিং ডে তার নাম, অর্থাৎ তারপর ইমেজটা কোন ধরনের ইমেজ, ইমেজটার সাইজ কি, তারপরে ইমেজটা যে কত কিলোবাইট, এই ধরনের জিনিসগুলো সে এখানে বলে দেওয়া থাকে। তখন আপনি যখন এই ইমেজটা না বুঝেই ইউজ করে ফেলবেন তখন কিন্তু আপনি গুগল যখন চেক ওই ইমেজটা ধরেন নামায় চেক করে দেখবে যে এটা আসলে মালিককে, তখন দেখবে যে আপনার নাম হচ্ছে এই, কিন্তু কোম্পানির এই ইমেজটা দেখাচ্ছে অন্য কোনো মালিকের, তখন দেখবে যে এই যে কপিরাইট ইস্যুতে আপনার এই আপনি ওই গুগল অ্যাডসেন্সটা পাবেন না। তো এই যে ব্যাপারটা, এখন দেখেন কি করতে হয়, এটাকে বলে মেটা ডাটা, অর্থাৎ একটা ওয়েবসাইটের ব্যাকে অর্থাৎ পিছনে যে ডাটাটা থাকে এইটাকে বলা হয় মেটা ডাটা। এই মেটাটাকে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন, এটা করে দেখতে পাচ্ছি সবাই, রিমুভ এন্ড ফলোইং প্রপার্টি সাইট, এই যে এটা করলে, করার পরে দেখেন এখানে আমি অল করে দিচ্ছি, অর্থাৎ এইখানে যা আছে সব ডিলিট করে দেওয়ার একটা ব্যাপার। তো তারপরে আপনি এখানে ওকে করেন, তো দেখবেন এখানে অনেক কিছুই হচ্ছে আপনার ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে। কিছু জিনিস এখানে আছে, কিছু জিনিস দেখবেন যে তারপরে যে অন্য যে ব্যাপারগুলো ছিল অনেক কিছু এখানে রিমুভ হয়ে গেছে। এরপরে আবার একবার না হইলে আরো কয়েকবার করেন, রিমুভ করেন, কয়েকবার করে এভাবে রিমুভ করেন। এইটা গেল একটা ওয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি রিমুভ করলেন একটা ওয়ে, এটা হলো মেটা ডাটা রিমুভ করলেন। এছাড়া দেখেন মেটা ডাটা রিমুভ করার জন্য আরেকটা সাইট আছে, আমি সেই সাইটটা আপনাদের, এবং এরপরে যেটা করবেন এই ইমেজটা ডাইরেক্ট হচ্ছে আপনি এইভাবে পাঠাই দিবেন না, অর্থাৎ এই ইমেজটা দিবেন না। এই ইমেজটা দেখেন নামের ক্ষেত্রে আইফোন 11 ব্ল্যাক, তারপর হচ্ছে সিলেক্টেড, এই ধরনের কিছু লেখা আছে। এখানে সামথিং অন্য অনেক কিছু এইভাবে লেখা থাকতে পারতো না, এইভাবে অনেক কিছু লেখা থাকতে পারতো কিনা? জি ভাই। সেক্ষেত্রে যেটা করবেন, এই ইমেজটার এই ধরনের অনেক কিছু লেখা যদি এরকম দেখেন যে হজবল অনেক বড় কিছু একটা ইউআরএল লেখা, অনেক কিছু লেখা, তখন এইটাকে কেটে দিবেন। কেটে দিয়ে ইমেজটা কি, এই ইমেজটা কি কি ধরনের ইমেজ, সেই এইটা এইভাবে সুন্দর করে লিখতে হবে। এটা এসইওর জন্য খুব কাজ করে, অর্থাৎ ইমেজটা কিসের ইমেজ সেটা আপনি সাথে সাথে এখানে লিখে দিচ্ছেন। এবং পাশে তো দেখতেই পাচ্ছি এটা কি জেপিজি না কি পিএনজি নাকি কোন ধরনের ইমেজ, সেটা তো থাকবে, সেটা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু সাথে আপনি এখানে লিখে দিবেন যে আইফোন 10 ব্ল্যাক। এই হচ্ছে একটা হয়ে গেল। এরপরে দেখেন এইটার সাইজ, অর্থাৎ ইমেজের সাইজ, এই সাইজটা, এইটা যদি আমি এখন ধরেন এই ইমেজটা আমি ইউজ করলাম, তখন যখন যদি কোনো কারণে ওরা ক্লেম করে যে আমাদের ইমেজ ইউজ করা হয়েছে, তখন যেটা হবে দেখেন এই যে আপনি তখন ব্যাপার হচ্ছে কিভাবে তারা বুঝবে আপনি মেটাটা ডিলিট করার পরও। দেখেন এটার সাইজ কত, 97.6 কিলোবাইট, এবং দেখেন এটা দৈর্ঘ্য এবং প্রস্থে কেমন আছে, যেমন 834 ইন্টু 1000, দেখতে পাচ্ছেন ডাইমেনশনটা, দেখতে জি পাচ্ছেন? ভাই, তো এইটা যেটা করতে হবে, এইটা আপনাকে মূলত জি ভাই
জি এই ইমেজটা ইউজ করার সময় মেটা ডাটা এক ডিলিট করবেনই, তারপর হচ্ছে ওপেন উইথ করবেন প্রিন্ট বা আপনি যদি ফটোশপ জেনে থাকেন ফটোশপ বা প্রিন্টে ওপেন করেন, তখন আপনি এখান থেকে রিসাইজ করেন, এই পিক্সেল যেটা আছে এটা আপনি রিসাইজ করে ফেলেন। তখন ধরেন এটাকে আপনি দিলেন 500 করে দিলেন, বা এখানে 300 করে দিই, আমি 300 ছোট করে ফেলি, 300 এখানে ধরেন 300 আমি 600 বা 300 800 করি। 800 করার পরে এখন দেখেন সাইজটা কিরকম হয়ে গেল, বা এটা ভালো দেখাচ্ছে না, তাহলে হচ্ছে একটু যদি বড় করতে চাই 800 জায়গায় এটা 500 করে দিই, আর এটা 500 করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, এই যে ধরেন এখন যে ইমেজটা, এখন যদি আপনি এবং হচ্ছে যে সাইডে দেখেন, এখন যদি ইমেজটার আপনি যদি একটু কালার করতে পারেন, এই সাইড বারে যেমন সাদা কালার আছে বা সাদা এটা দেওয়া আছে, আপনি যদি এটা একটু সাইডে কালার করতে পারেন, এবং এইখানে যদি আপনি আপনার একটা নাম লিখে দেন, ঠিক আছে, এখানে যদি একটা ইমেজে কিছু একটা লিখে দেন নাম, যে আইফোন 10, হ্যাঁ 11, এই ধরনের কিছু একটা সুন্দর করে, আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখলাম, আপনি সুন্দর করে লিখতে পারেন, আপনার মতো করে আপনি লিখে দিলেন, তা এবং হচ্ছে আর সাথে আপনার কোম্পানি নাম, এই ধরনের জিনিসগুলো দিলে তাহলে ক্লেম করার সম্ভাবনা কম থাকে। তো এইভাবে আপনি একটা ইমেজকে তৈরি করতে পারেন। এটা গেল, এই হচ্ছে 2 নাম্বার, দুই ধরনের ওয়ে আমি বললাম, 2 থেকে 3 ধরনের ওয়ে বললাম যে একটা ইমেজ কিভাবে রেডি করবেন। তো ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা আছে, এইটা হচ্ছে দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের আমি যদি এই ওয়েবসাইটে যাই, তো দেখেন এখানে আসলে মেটা ডাটা রিমুভ করার একটা অপশন পাচ্ছি। অর্থাৎ এইখানে দেখেন চুজ ফাইল করলাম, এখান থেকে যে ফাইলটা আমি ইমেজটা যেটা নিব সেটা আমি ধরেন এই ইমেজটা না, আমি ধরেন অন্য কোনো একটা এই ইমেজটা নিচ্ছি, হ্যাঁ একটা ইমেজ নিচ্ছি, ধরেন এই যে ইমেজটা নেওয়ার পরে আমি দেখেন ভিউ, প্রথমে আমি ভিউ করব, অর্থাৎ আমার এইখানে মেটা ডাটা আছে কিনা। এখন দেখেন এই যে এখানে মেটা ডাটা আছে, বেশ কিছু ডাটা আছে, ইমেজ কোয়ালিটি বা সামথিং অনেক কিছু, আর আরো যখন আরো অন্য কোনো ডাটা থাকবে তখন দেখবেন সেই ডাটাগুলো আপনাকে দেখাবে। এবার তারপরে বলতেছে রিমুভ এক্সিড, তার মানে হচ্ছে এই ইমেজটার যে মেটা ডাটা, এটাকে আমরা বলতেছি যে এক্সিড ডাটা, মানে এটাই হচ্ছে মেটা ডাটা, ঠিক আছে। এই মেটা ডাটাটাকে আমি রিমুভ করে দেব, রিমুভ যদি করি যে দেখেন এটা রিমুভ হয়ে যাবে, রিমুভ করে এই যে দেখেন এখন যে ইমেজটা ডাউনলোড হইলো আমার সামনে, এই যে এই ইমেজটার মেটা ডাটাটা রিমুভ করে দিয়েছে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, এই ওয়েবসাইটের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইটা তো এই দুইটা বিষয় গেল। এরপরে দেখি আসলে আমরা ইমেজ আর কিভাবে পাইতে পারি। হ্যাঁ, ইমেজ পাওয়ার জন্য আচ্ছা ভাইয়া, মানে আর্টিকেল গুলো লেখার জন্য কি আমাদের নিজস্ব ওয়েবসাইট দরকার হয়? আচ্ছা, আর্টিকেল গুলো দেখার জন্য আপনার নিজস্ব ওয়েবসাইট, যদি আপনি এইভাবে আমি যেটা বললাম যে আপনি একটা ডোমেইন হোস্টিং নিলেন এবং আপনি এখানে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করবেন, সেটা আপনি করতে পারেন একটা ওয়ে। এছাড়া হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টেরও কাজ করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন যে ওয়েবসাইটে আসলাম আমি, এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটটা হচ্ছে ইমেজের কালেকশনের একটা ওয়েবসাইট, অর্থাৎ এখানে প্রচুর শাটার স্টক, যেটাকে এটা হচ্ছে এই ওয়েবসাইটটার নাম। এই ওয়েবসাইটে প্রচুর আপনার ইমেজ আছে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম একটা সাইট, যেখান থেকে হচ্ছে যে আপনি
ওদের সাবস্ক্রিপশন করে ইমেজ নিতে পারবেন। দেখেন এই যে আপনি মানে 1 মাসের জন্য আসলে কয়টা ইমেজ নিবেন এবং দেখেন এই ইমেজের 10টা ইমেজ দিচ্ছে, আপনার কত ডলার নিচ্ছে তারা একটা ইমেজের জন্য। শুধু একটা ইমেজ কতটা ইম্পর্টেন্ট সেটা দেখেন এখানে বোঝাচ্ছে যে ইমেজগুলো কতটা ইম্পর্টেন্ট। দেখেন বেশ কিছু অফার আছে, এগুলো হচ্ছে আপনি 1 মান্থের জন্য বা বেশ কিছু মান্থের জন্য আসলে আপনারা এখান থেকে অফারগুলো নিয়ে নিতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে এখান থেকে ইমেজগুলো নিতে পারেন আর কি, কিনে নিতে পারেন। এইটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু আমরা আসলে টাকা পয়সা খরচ করতে চাই না, আমরা আসলে কিনবো না। এখন ধরেন আমি আবার লিখলাম আইফোন 10, আইফোন 11 লিখলাম। আচ্ছা, প্রথমত আমাকে এখানে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে। আচ্ছা আমি দেখি আমার মনে আছে কিনা, আমি এখানে সাইন করা ছিল। আচ্ছা এটা ছাড়াও চলে আসছে। যাই হোক, এই যে দেখেন এই ইমেজগুলো, যে ইমেজগুলো আসলো না, এই ইমেজগুলো দেখেন যে কোনো একটা ইমেজ, সাপোজ ধরেন এই যে ইমেজটা আমি পেয়েছি, এই ইমেজটাই ধরেন আমি একটু বড় করি। সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাই। আচ্ছা জি ভাই, দেখতে দেখেন এই ইমেজটা মোটামুটি ক্লিয়ার বা ভালো দেখাচ্ছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই ইমেজটার উপরে জল সাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ শাটার স্টক এই কথাটা এখানে লেখা আছে। এখন এই ইমেজটা যখন আপনি এই যে প্রাইজিং দিয়ে টাকা পয়সা দিয়ে যখন এই ইমেজটা কিনবেন, তখন মানে অর্থাৎ টাকা পয়সা দিয়ে এখানে সাইন আপ করবেন, তখন কিন্তু আপনার এই স্টক শাটার স্টক কথাটা লেখা থাকবে না। তখন আপনি চাইলে এই ইমেজটা ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনি আপনার কাজের জন্য ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি একটু ট্রিকি হন, অর্থাৎ একটু যদি স্মার্ট হন, একটু যদি আপনি ফটোশপটা জানেন, আপনি এই জলসাপটা তুলে দেন। এই জলসাপটা তুলতে পারবেন না। শাটার এই আপনি ফটোশপে যাবেন, ফটোশপ দিয়ে এই জলসাপ যেটা আছে এটাকে আপনি তুলে দেন, ঠিক আছে? এটাকে যখন তুলে দিবেন, আচ্ছা এইটাকে যখন আপনি তুলে দিবেন, এই যে শাটার স্টক এই কথাটুকু যখন আপনি তুলে দিবেন অর্থাৎ ফটোশপ দিয়ে, তখন কিন্তু এই ইমেজটা আপনি ইউজ করতে পারছেন। কেন ইউজ করতে পারছেন? কারণ এখান থেকে এটা কিনে, অর্থাৎ এখান থেকে এই সাইন আপ করে এখান থেকে এই ইমেজটা কিনে হাজার হাজার মানুষ ইউজ করতেছে। তো আপনি যে এখান থেকে কিনেন নাই বা কি কিনছেন, এটা কিন্তু এই শাটার স্টক কখনোই সেটা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ হাজার হাজার মানুষ এখানে সাবস্ক্রাইব করছে, এখান থেকে প্রাইস করে সে কিনছে। তো এইটা যে সে কখনোই বুঝতে পারবে না যে এই জিনিসটা আসলে আপনি কিনছেন নাকি কিনেন নাই। তারপরে যেটা করতে হবে, শুধু এই জলসাপটা তুলে ফেলতে হবে, তাহলেই হচ্ছে আপনি এই ইমেজটা ইউজ করতে পারবেন। এটা আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা রেখে দিতে পারেন ইমেজের জন্য, যে ইমেজ কিভাবে আসলে আপনারা খুঁজে পাইতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন আমি একটু আসতেছি, এই ইমেজটা সম্ভবত আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরো কিছু ইমেজের আমি আপনাদের কিছু সাইড লিংক দিচ্ছি, যেখান থেকে হচ্ছে আপনারা ফ্রিতেই ইমেজ নিতে পারবেন।
কিন্তু ওই যে বললাম মেটা ডাটা বা অন্য ডাটাগুলো চেক করে নিয়েন। আচ্ছা, আমি কিছু ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, এগুলো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমি। আপনারা কি ইমেজগুলো পেয়েছেন? ওই সাইটগুলো কি পেয়েছেন? জি ভাই পাইছি। আচ্ছা, এইগুলো হচ্ছে জি ভাই। আপনারা হচ্ছে রেখে দেন এবং এইগুলো থেকে হচ্ছে আপনারা এই সাইটগুলো থেকে আপনারা হচ্ছে যে কপিরাইট ফ্রি ডাউনলোড মানে ইমেজগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আমরা বেশ কয়েকটা ওয়ে জানলাম যে আসলে আমাদের কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল রাইটিং করার সময় যে কন্টেন্ট গুলো বা যে গ্রাফিক্স গুলো আমাদের লাগবে, এই গ্রাফিক্স গুলো আসলে আমরা কোথায় পাবো, এটা মোটামুটি আমরা জেনে ফেললাম যে আসলে আমাদের গ্রাফিক্স গুলো আসলে আমরা কোথায় পাবো। তো এখন যে বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা করি। আচ্ছা, আপনারা একটা ব্রেকে যান। আমাদের সিস্টেম হচ্ছে আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাব। আপনারা হচ্ছে 3টা তো বাজে, 3:10-10 দিকে আপনারা চলে আসেন। তারপরে হচ্ছে আচ্ছা, তার আগে হচ্ছে আপনারা একটু সবাই একটু যদি ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব আপনাদের। ভাই আমি আমার ওয়েবক্যামটা লাগাচ্ছি, একটু ভাই সময় দিবেন ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা চাইলে ক্যামেরা বন্ধ করে দিতে পারেন এবং হচ্ছে আপনারা একটা ব্রেকে যান। ব্রেকের পরে আসেন, 3:10-12 দিকে চলে আসেন আপনারা এবং তারপর হচ্ছে আমরা কথা বলবো।
হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কোনো ব্যাপারটা কি আপনাদের কোনো ইয়ে আছে, মানে বুঝতে পারেন নাই বা কোনো কোশ্চেন বা কিছু? জি, আমার দুটো কোশ্চেন আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকটা ব্যাপার একটু দেখি। তারপরে হচ্ছে আমরা শেষের 30 মিনিটের দিকে আমরা হচ্ছে কোশ্চেন নিব, হ্যাঁ? আচ্ছা। তো ঠিক আছে, আপনি একটু মিউট করে রাখেন, আমরা কোশ্চেন নিচ্ছি। শেষের দিকে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, দেখেন ইমেজে যে ব্যাপারগুলো দেখলাম আমরা, বেশ কয়েকটা ব্যাপার যে আমরা চাইলে এটা থেকে দিতে পারি। এরপরে দেখেন আর একটা ব্যাপার আছে। আপনারা কি আমার অবশ্যই হচ্ছে আমার পিসিটা দেখতে পাচ্ছেন না? স্ক্রিন শেয়ার করা হয়েছে, সেটা কি দেখতে পাচ্ছেন, তাই না? জি জি। হ্যাঁ। আচ্ছা, তো দেখেন তারপরে ইমেজ অর্থাৎ আমাদের যে গ্রাফিক্স গুলো লাগবে সেটা আসলে আমরা কিভাবে নিব, সেটার জন্য দেখেন আমরা কিভাবে বানাবো। আসলে বেসিক্যালি আমরা যারা আসলে ফটোশপ জানি না, যারা জানি তাদের ব্যাপারটা আলাদা, তারা ফটোশপ দিয়ে করবে, তাদের জন্য খুবই ভালো, হ্যাঁ? কিন্তু যারা আমরা ফটোশপ জানি না, তারা আসলে তাদের জন্য হচ্ছে ক্যানভা একটা হচ্ছে বড় একটা ব্যাপার। অর্থাৎ ক্যানভা দিয়ে আপনি হচ্ছে যে কোনো কিছু মোটামুটি আপনার গ্রাফিক্স এর জন্য যে ধরনের ইমেজ গুলো লাগবে সেটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমি রিসেন্ট যেগুলো তৈরি করেছি, মানে জাস্ট আপনাদের শেখানোর পারপাসেই, হ্যাঁ? যে রোজ কুইন ওমেন্স ফ্যাশন স্টোর, এই দেখেন এই গ্রাফিক্সটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছি এবং এখানেই তৈরি করেছি। এরপর দেখেন ব্যাপার হচ্ছে যে এখানে হচ্ছে আপনার চর্চার উপরে ডিপেন্ড করবে আপনি সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে, ঠিক আছে? আমি ডিজাইন অত ভালো বুঝি না, আমি মোটামুটি তারপরও যতটুকু আমার দরকার হয় ততটুকু আমি করতে পারলেই হচ্ছে যে আহ, চেষ্টা করি ততটুকু করার। তো এই ভাই, যে এটা পেইড টুলস না ফ্রি টুল? তো দেখেন এটা হচ্ছে একটা ফ্রি টুলস, এখানে পেইড টুলস, বেসিক্যালি এটা একটা পেইড টুলস, কিন্তু এখানে ফ্রিতে যে কাজ করা যাবে সেটাই অনেক। আপনি যদি আহ, পুরো নিতে চান অর্থাৎ ওদের প্ল্যান গুলো দেখতে পারেন, হ্যাঁ? ফ্রিতেই আপনি পাচ্ছেন, দেখেন প্রায় হচ্ছে 2.5 লাখ ইমেজ পাচ্ছেন। হ্যাঁ, প্রায় 2.5 লাখ ইমেজ এবং টেমপ্লেট আছে, যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্রিতে, হ্যাঁ? হ্যাঁ, শাহাবুদ্দিন বিজয় ভাই, কংগ্রেচুলেশন, কি অবস্থা? আজকে একটা অর্ডার কমপ্লিট করলেন দেখলাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই ক্লাস চলছে, আমি ভাবলাম আহ, নাই বোধহয় ক্লাস। হ্যাঁ, আপনাদের মানে যে আমি আমার স্টুডেন্টের লিংকে ক্লিক করতে গিয়ে এটা ওপেন করে ফেলছি। আচ্ছা আচ্ছা, আপনাদের যে মনিটরিং এর ক্লাসটা ছিল 2টা থেকে 4টাতে, ওইটা তো মানে ওইটা হচ্ছে যে ওইটা হয় না ভাই, সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে হয়েছে যে আমরা এখন আবার একটা ক্লাস স্টার্ট করেছি 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, হ্যাঁ? না এটা ভালো হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা আপনার? টোটাল কয়টা অর্ডার কমপ্লিট করলেন? আমার 3টা ভাই। 3টে হয়েছে না? $80, হ্যাঁ। $80। ওই ক্লায়েন্টটা হচ্ছে আপনার কাজ করে দিচ্ছি আধা ঘন্টা, এবং তার একটু মানে সে বুঝতে পারতেছিল না, তো ওইভাবে সলভ করে দিয়েছি, দেখলাম ভালো একটা রিভিউ লেফট করে গেছে। আর $30 কাজ আর $15 টিপ হচ্ছে লেগেছে। যাই হোক, খুবই ভালো দেখলাম আমি আপনার, এবং আমি হচ্ছে যে আমাদের গ্রুপেও শেয়ার করেছি ব্যাপারটা। ভাই আপনি ক্লাস করাচ্ছিলেন বোধহয়, আমি মাঝখানে ঢুকে আমি আচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমি সমস্যা নাই, আপনার সাথে পরে কথা বলবো। আমি অ্যাড করে দিয়েছি আপনার আর্নিং এ, আপনার ওই ব্যাপারটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আপনি ক্লাস কন্টিনিউ করেন ভাই। সরি ভাই, আমি মাঝখানে ঢুকে গেলাম। আচ্ছা, ইটস ওকে, ঠিক আছে, জি ঠিক আছে, ঠিক আছে। সারাদিন বুঝে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, তো দেখেন এখানে যে ব্যাপারটা, এখানে হচ্ছে যে ফ্রিতেই আপনি প্রায় 2.5 লাখ টেমপ্লেট পাচ্ছেন, হ্যাঁ? এরপর হচ্ছে যদি আপনি একটু প্রিমিয়াম নেন বা পুরো বা এন্টারপ্রাইজ লেভেলের যদি কাজ করেন, এগুলো হচ্ছে যে এইগুলো আসলে লাগে কখন জানেন? যখন আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করছেন, আপনি একটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে হায়ার করেছে কোনো কোম্পানি, এখন তাদের হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার নাই, তখন বা কোনো গ্রাফিক্স ডিজাইনার আছে কিন্তু তিনি ছুটিতে আছেন, আপনাকে তখন কাজ করতে হবে। তখন দেখা যায় যে এরকম একটা $12 সাথে মান্থলি একটা প্যাকেজ আপনাকে দিয়ে দিল, তখন হচ্ছে এখান থেকে আপনি এডিট করে
বেসিক্যালি আপনার কাজটা করে নিতে পারবেন। এছাড়া যেটা করতে হয় এখানে বেসিক্যালি আর কিছুই তেমন করার নেই। আমি জাস্ট সাইন আপ করলেই হচ্ছে এখানে। হ্যাঁ? জাস্ট আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে সিম্পল যেভাবে আমরা কোথাও একটা সাইন আপ করি সেরকমই আমরা ফেসবুকে যেভাবে সাইন আপ করি সেইভাবেই সাইন আপ করে ফেলবেন। এখানে আসলে ওরকম কিছুই নাই, হ্যাঁ? যে খুব কমপ্লেক্স বিষয়টা। কমপ্লেক্স হলে আমি আলোচনা করতাম, কমপ্লেক্স না। এটা আপনি জাস্ট সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করে আপনি ক্লিক করে দেন হচ্ছে এখানে সাইন আপ করে ফেলবেন, দেন লগ ইন করে ফেলবেন। এরপরে দেখেন এখানে প্রচুর গ্রাফিক্সের যে কাজগুলো আসলে করা হয়। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই এই জিনিসগুলো আসলে কোথায় লাগে? যদি সেই কথাটা জিজ্ঞেস করেন আমি একটু দেখাই আপনাদেরকে যে আসলে এক্স্যাক্টলি ব্যাপারগুলো আসলে কোথায় লাগে, হ্যাঁ? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন যে আগে থেকে ক্যানভার বিষয়টা জানতেন বা জানেন? জি ভাইয়া। জি ভাইয়া কেন ভাই জি ভাইয়া। আচ্ছা, ইউজ করেছিলাম। খুবই ভালো যদি জেনে থাকেন তাহলে তো খুবই ভালো। তো দেখেন এখানে যে ব্যাপারটা যারা আমাকে তো আসলে সবাইকে নিয়ে আগাইতে হবে, তো এই জন্যই ক্যানভাটা একটু দেখানো এবং এটা দেখতে হবে আসলে। তো দেখেন এইখানে দেখেন উনি একটা ইমেজ তৈরি করেছেন। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে উনি ক্যানভা দিয়েই তৈরি করেছেন। এরপরে দেখেন এখানে যত ইমেজ দেখতে পাবেন এই ডিজিটাল মার্কেটিং এ বা কোনো একটা এসে যান তো দেখবেন যে এইখানে যত ধরনের গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক্সটা বা এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন আহ, এগুলো হচ্ছে যে মোটামুটি ক্যানভা দিয়েই তৈরি করা, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া, ক্যানভা দিয়ে একটা গিগ তৈরি করেছিলাম আমি ডিজিটাল মার্কেটিং এর উপর, জাস্ট ট্রাই এর জন্য আর কি। হ্যাঁ, তো ক্যানভা দিয়ে তৈরি করা আহ, খুবই এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করা। আচ্ছা, ম্যানেজারের এখানে আমার একজন স্টুডেন্ট ফার্স্ট পেজে ছিল, ওনাকে দেখি ফার্স্ট পেজে দেখা যায় কিনা আবার। আহ, এই মুহূর্তে ওনাকে দেখতে পাচ্ছি না, উনি ছিল আর কি ফার্স্ট পেজে, ফার্স্ট পজিশনেই ছিল। এই যে উনিও 4টা অর্ডার কমপ্লিট করেছে। এই যে ওনার যত ইমেজ গুলো দেখতে পাচ্ছেন এই যে ইমেজ গুলো, এই যে এটা, তারপরে হচ্ছে এটা, এটা, এগুলো সব ক্যানভা দিয়ে তৈরি করা, হ্যাঁ? উনি ম্যানিচ্যাটারি হচ্ছে 5টা 4টা কাজ করেছে ম্যানিচ্যাটারি। একটা এর মধ্যে একটা হচ্ছে $10 আর বাকি সব হচ্ছে এটা কাস্টমাইজ করা, একটা হচ্ছে $50 আর বাকি দুইটা $60 কাজ করেছে। এই জিনিসগুলো আমি শিখাবো আপনাদের এবং এটার বর্তমান চাহিদা, প্রচুর চাহিদা আছে, হ্যাঁ? তো এই ক্যানভার এই জন্য আসলে ক্যানভাটা দেখানো যে ক্যানভা আসলে ইমেজ, এই ক্যানভা আসলে কোথায় লাগে। ক্যানভা দিয়ে আসলে এই ইমেজগুলো এবং এই যে সুন্দর সুন্দর যে ইমেজগুলো উনি তৈরি করেছে এই ধরনের ইমেজগুলো আপনারা বানাবেন। তো যদি আমরা ধরেন একটা আপনাদের একটা টাস্ক দিয়ে দিই আমি, সেটা হচ্ছে যে আচ্ছা দেখেন আপনাদের এইখানে দেখেন কভারের কোনো ইমেজ নাই, হ্যাঁ? দেখতে পাচ্ছেন এখানে কোনো আপনাদের গ্রুপের কভারের যে কভারের যে একটা ছবি দরকার এখানে কোনো ইমেজ নাই। এখানে একটা যে গুগল অর্থাৎ ফেসবুক নিজে থেকে সাজেস্ট করেছে, আমরা নিয়েছি। আপনারা কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, সিডব্লিউ বিডি, এলডিবি প্রজেক্ট ডি 51 ইভিনিং এইটুকু লিখে আপনারা একটা সুন্দর করে একটা ইমেজ তৈরি করেন। সবাই এখান থেকে একটা ইমেজ তৈরি করবেন, যেটা হইলে হবে কি যে ওই ইমেজটা যারটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হবে সেটা হচ্ছে আমরা কভার ফটোতে দিয়ে দেব। দেখি এখানে ওনাদের এখানে এই যে দেখেন এই যে ওনারা তৈরি করেছিল যে আমি ওনাদের যেটা আসলে বেস্ট হয়েছে সেটা হচ্ছে যে আমি যে একটা কভার ফটোতে দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে একটা তৈরি করতে পারেন। আমি একটা সিম্পল আপনাদের তৈরি করে দেখাই আগে। প্রথমত এখানে তৈরি করার জন্য যেটা প্রথমত করতে হবে, আপনার ডিজাইন তৈরি করার জন্য টেমপ্লেটের এখানে যদি যান তো এখানে দেখবেন যে সব ধরনের টেমপ্লেটের কথাবার্তা এখানে লেখা আছে। আপনি কোন ধরনের টেমপ্লেট আপনার দরকার। তো বেসিক্যালি এইখানে যদি আমি যাই তো দেখেন এইটা হচ্ছে আমার ফেসবুকের একটা গ্রুপের কভার ফটো দরকার, অর্থাৎ কভারের জন্য একটা ছবি দরকার।
তো আমি সেজন্য এই ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে দেখেন এই টেমপ্লেট এখানে গেলে আমি দেখতে পাবো যে ফেসবুক পোস্ট পাচ্ছি, তারপর দেখেন এই যে ফেসবুক কভার আছে। আবার দেখেন ইউটিউব চ্যানেল আর্ট, এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলের উপরে যেটা থাকে, অর্থাৎ এই যে শুরুতে যেটা থাকে, এটা দেখেন আমি এই যে উপরে যে একটা ইমেজ, এটা জাস্ট আমি এমনিতে বানায় রাখছিলাম। এই যে উপরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটাই এই যে এখান থেকে দেখেন এই যে বানানো যায়। হ্যাঁ, এরপরে দেখেন আপনার কোন ধরনের ইমেজ, আপনার যদি কোনো লোগো লাগে, লোগো সেটা হচ্ছে আপনি এখান থেকে বানাইতে পারবেন। তো বেসিক্যালি দেখেন আমি প্রথমে আপনাদের একটা ফেসবুক কভারের জন্য আমি একটা বানাই, যে ফেসবুক একটা কভার। এখন দেখেন ওরা আমাকে সাজেস্ট করতেছে, বেশ কিছু আসছে, সেটা ওরা আমাকে সাজেস্ট করছে। এর মধ্যে থেকে অবশ্যই যখন আপনারা যাবেন, এখানে বেশ কিছু ব্যাপার আছে যে যে ছবিগুলো আপনাদের সামনে আসতেছে, দেখবেন এগুলোর মধ্যে ফ্রি কোনটা ফ্রি। যদি আপনি প্রিমিয়াম নিয়ে নেন, দেখেন এই যে প্রত্যেকটা ছবিতে ইমেজের উপরে আমি যখন মাউসটা হোভার করছি, তখন দেখেন পাশে লেখা আসতেছে যে ফ্রি। যদি পাশে লেখা আসে যে প্রিমিয়াম, বা যদি কিছু লেখা না আসে, তাহলে বুঝবেন এটা প্রিমিয়াম ইমেজ। আমি দেখি এটা পাই কিনা, ওগুলো একটু শেষের দিকে বা নিচের দিকে থাকে। এই যে দেখেন, এটা কিন্তু ফ্রি না, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রিমিয়াম ইমেজ। অর্থাৎ এই প্রিমিয়াম ইমেজটা যদি আপনি এই প্রিমিয়াম এটা যদি নিয়ে কাজ করেন, তখন আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা ফ্রি। দেখেন এই যে এটা ফ্রি, এটা ফ্রি কিনা দেখতে হবে। যেটা ফ্রি দেখবেন ওটার উপরে ফ্রি লেখা আছে, পাশে যে ফ্রি লেখা আছে। তো ফ্রি লেখা আছে এরকম দেখে একটা ইমেজ ধরেন আমি যে কোনো একটা ইমেজ নেই, ধরেন এইটাই নিলাম। হ্যাঁ, এখানে দেখেন দুইটা জিনিস একটু দেখেন, যে এখানে ছোট্ট করে আমি একটু আপনাদেরকে এটা একটু শিখিয়ে দিচ্ছি ক্যানভাটা, যাতে আপনারা কাজ করতে গেলে আপনাদের যাতে সুবিধা হয়। এখানে দেখেন এই যে দেখেন দুইটা জিনিস একসাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে আমি একটার উপরে যদি ক্লিক করছি, তাহলে পুরো দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে গ্রুপ করা আছে। গ্রুপ করা থাকলে প্রথমত আপনি যখন করবেন এই ধরনের কাজ, তখন একটা হচ্ছে গ্রুপ করে নেবেন অথবা আনগ্রুপ করে নেবেন। তো দেখেন এইভাবে থাকলে আমি এখান থেকে দেখেন এই যে আনগ্রুপ নামে একটা অপশন পাচ্ছি, এটার উপরে ক্লিক করলেই এখন দেখেন দুইটা আলাদা আলাদা ভাবে আমি সিলেক্ট করতে পারছি। এই দেখেন আলাদা, কিন্তু এর আগে কিন্তু আমি আলাদা পাই নাই। কিন্তু আমি দেখেন শিফট চেপে ধরি, যদি দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি গ্রুপ করি, এখন দেখেন এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি এই যে কোনো একটা ইমেজে ক্লিক করি, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আলাদা আমি একটা ইমেজ সিলেক্ট করতে পারছি না, পুরোটাই সিলেক্ট হয়ে আছে। তো এই জন্য যেটা করতে হবে, প্রথমত শিফট চেপে দুইটাকে সিলেক্ট করলাম বা পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করলে আমি প্রত্যেকটা সিঙ্গেল ভাবে সিলেক্ট করতে পারছি। যে তো এইটাকে আমি প্রথমত ডিলিট করে দেই। তারপর হচ্ছে যে এইটার মধ্যে আমি যদি কাজ করি, তাহলে এটা এখানে করব, অথবা এটা আমি ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে কি করতে হবে, এখানে দেখেন আমি একটা টেক্সট নেই, এই দেখেন আপনি কোনটা নিবেন, কোন ধরনের টেক্সট লাগবে। যেটা আপনি হেডিং নিয়েছেন, এটা হচ্ছে একটা বড় বড় ইস্যুর জন্য, অর্থাৎ আপনি বড় করে লিখবেন, অর্থাৎ হেডিংটা অনেকটা বড় হবে। এর নিচে যদি দেখেন আমি এটা নিলাম, এর নিচে একটা ছোট কিছু লিখবো, তাহলে এই যে ছোট টাইটেলটা নিতে পারেন। এই যে দেখেন ছোট করে আসছে, দেখছেন। এরপরে দেখেন এটার নিচে যদি আরো ছোট দরকার হয়, আচ্ছা, বা আপনি অন্য কোনো লেখা, আপনি প্রত্যেকটা ইমেজের বা প্রত্যেকটা ফন্ট নিবেন, যেটা সেটা আগে দেখে নিবেন এটা ফ্রি কিনা। দেখবেন যে কিছু ফন্ট ফ্রি, তারপরে দেখবেন নিচে দিয়ে গেলে ওই প্রিমিয়াম চলে আসবে, প্রিমিয়াম গুলো নিতে পারবেন না। হ্যাঁ, এখানে অধিকাংশ যেগুলো ফ্রি সেগুলোই দেখাচ্ছে প্রথমত। এই দেখেন এইটা বোধহয় প্রিমিয়াম, দেখেন এইটা আপনি নিতে পারবেন না। এটার উপরে যখন আমি হোভার করতেছি, এটা কিন্তু কিছু দেখাচ্ছে না, কিন্তু যেটা ফ্রি সেটার উপরে ফ্রি দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথমত এই যে যেটা থাকছে, এখানে ধরেন আমি লিখলাম যে CWBD ধরেন আমি এটা লিখে দিলাম একটা। হ্যাঁ, লিখে দেওয়ার পরে
এখানে আমি দিলাম। এটাকে আপনি টেনে এইভাবে চাইলে নিচে উপরে নিচে করতে পারবেন। এবং পরেরটা দেখেন, এখানে আপনার যদি কিছু লেখা লাগে যায়, আমি একটু লিখে দিলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। এই দেখেন আমি এটা লিখে দিলাম। হ্যাঁ, এরপরে দেখেন যদি মনে হয় যে এখানে আমি একটা ধরেন আমার একটা ছবি লাগবে, আমি একটা কোন একটা ছবি বা একটা পিকচার নিয়ে আসব, তো আমি চাইলে এইগুলো নিতে পারতাম, চাইলে এগুলো নিতে পারতাম। দেখেন আমি ক্লিক করলে এখানে চলে আসবে, যে তখন আমি জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা এডিট করতে পারছি আমি। হ্যাঁ, এডিট করতে পারবো। এই যে আমি কিছু লিখলে সেখানে লেখা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমি প্রথমত নিচ্ছি না, এটা আমি দেখেন এখানে যদি এই হচ্ছে এগুলো আমরা নিতে পারতাম, সেটা দেখাইলাম। এখন দেখেন যে যদি আমাদের এখানে কোনো ছবি লাগে, তাহলে দেখেন এই যে আপলোড করার পরে এখানে বেশ কিছু ছবি আমার অলরেডি আছে, আমি চাইলে এখান থেকে একটা ছবি আমি নিতে পারি। ঠিক আছে, যদি সেটা এখান থেকে না নিয়ে আমি যদি আপলোড করতে হয়, তাহলে আপলোড মিডিয়া, এখান থেকে দেখেন আপনি ফেসবুক থেকে আপলোড করবেন, গুগল ড্রাইভ থেকে আপলোড করবেন, ইনস্টাগ্রাম থেকে করবেন, নাকি ড্রপবক্স থেকে করবেন, কোথা থেকে আপলোড করবেন। আপনি যদি আপনার কম্পিউটার থেকে নিতে চান, তাহলে কম্পিউটার থেকে নিয়ে দেখেন আমি এখান থেকে সাপোজ ধরেন আমি কোন একটা ছবি নিয়ে নেই, ছবি ধরেন সাপোজ আমি আমার একটা ছবি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা দেখেন সিলেক্ট করার পরে সিলেক্ট করেছে একটা, আর ডাবল ক্লিক করলেই এখানে সিলেক্ট করার বা আপনি ডাবল ক্লিক করেন করলে এখানে চলে আসবে। এখন ধরেন এই ছবিটা আপনি চাচ্ছেন যে কোথাও একটা স্থাপন করবেন, তখন হচ্ছে আপনি ছোট বড় করে আপনার মতো করে আপনি বসাইতে পারেন। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য। এরপরে দেখেন যদি কোনো এলিমেন্ট দরকার হয়, এই দেখেন এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে। আপনার যদি কোনো এলিমেন্ট দরকার হয়, সে ধরনের কোনো একটা শেপ করবেন, আগে দেখে নেবেন কোনগুলো ফ্রি। ধরেন আমি একটা এলিমেন্ট এটা যদি নেই দেখি, হ্যাঁ, এইটা দেখেন আপনার ছবির উপরে সবসময় এরকম করতেই থাকবে। হ্যাঁ, আপনার গ্রাফিক্স এর উপরে বা কোন একটা এলিমেন্ট দেখি আরো কিছু আছে কিনা নেওয়ার মতো। এই দেখেন এই যে একটা ছবি নিলাম, বা এখানে এটা ডিলিট করে দিই। আমি কিন্তু আপনাদের কোনো ডিজাইন দেখাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে আসলে এটা দিয়ে কি কাজ করে। হ্যাঁ, বা কাজগুলো কোথায় আপনি কিভাবে করতে পারবেন, এখানে কোন এলিমেন্ট গুলো কোথায় পাবেন। হ্যাঁ, তো দেখেন এরকম আপনি চাইলে একটা কিছু বসাই দিতে পারেন। এখানে বেশ কিছু এলিমেন্ট আছে, এখানে দেখেন আমার ছবি আছে কিছু, যে ধরনের ছবিগুলো দরকার অবশ্যই দেখে নেবেন এটা ফ্রি কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আপনি আপনার মতো করে এলিমেন্ট গুলো নিতে পারেন। এরপরে দেখেন আর কিছু কিছু আছে কিনা, আমরা চাইলে এখানে মিউজিক বা ভিডিও অ্যাড করতে পারি। অর্থাৎ আপনি যদি চান এটার মধ্যে কোনো একটা ভিডিও অ্যাড করবেন, ছোট একটা ভিডিও, সেটা চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো আমি যদি দেখি আমার এখানে এই মুহূর্তে আচ্ছা এইখানেই বেশ কিছু ভিডিও আছে, আমি এর মধ্যে একটা নিয়ে নেই। দেখেন এই দেখেন ছোট একটা ভিডিও আমি চাচ্ছি এখানে বসায় দিতে। দেখেন অর্থাৎ এটা যখন আপনি করবেন তখনও দেখবেন যে এটা চলতেছে বা এখানে চলবে। হ্যাঁ,
সাপোজ ধরেন এই যে একটু ছোট করে নিই। এরপরে দেখেন এটা একটা গেল, আমি এটা তুলে দিই, হ্যাঁ এটা আমার কোনো দরকার নেই আপাতত। তো এরপরে দেখেন একটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি ব্যাকগ্রাউন্ড দরকার হয়, অর্থাৎ ছবির এটা তো নিয়েছেন, এর 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 বিপরীতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড লাগে তো সেটা আপনি এখানে স্থাপন করতে পারেন। ধরেন আমি যে কোনো একটা নেই, ধরেন এইটা নিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বা এইটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই দেখে নিতে হবে কোনটা ফ্রি। হ্যাঁ অর্থাৎ এই ধরনের ব্যাপারগুলো আপনাদের দরকার হইতে পারে। এখন দেখেন এই যে দুইটা আমি যে দুইটা লিখেছি, এই দুইটা কিন্তু এখনো কিন্তু কোনো গ্রুপ করা হয় নাই। এখানে আপনি শিফট সিলেক্ট করে দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন আমি যখন গ্রুপ করে দিচ্ছি তখন এই দুইটা কিন্তু আলাদা, এখন আপনি আর ই করতে পারবেন না, এটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, ওটা একটা গ্রুপ হয়ে গেছে দেখেন। এছাড়া দেখেন আপনি এই যে কালার চেঞ্জ করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার। এবং এইখানে দেখেন অনেক টেমপ্লেট আছে, যে টেমপ্লেট জমি পাচ্ছেন। তো মোটামুটি এটুকু কি বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে। তো তারপরে দেখেন যে এখান থেকে যেটা করবেন, আমি জাস্ট একটু দেখাইলাম। হ্যাঁ এটা আসলে এটা কিন্তু কোনো ডিজাইন হয় না। হ্যাঁ আমি জাস্ট একটু জাস্ট দেখানোর জন্য দেখালাম। আমি আমার ছবিটা রিমুভ করে দিই আপাতত এখান থেকে। আচ্ছা পুরো জিনিসটাকে আগে আনগ্রুপ করে নিতে হবে। ওকে আনগ্রুপ করে নিয়ে আমি ছবিটা রিমুভ করে দিচ্ছি। এটা মনে হয় এখানে স্থাপন হয়ে গেছে। আচ্ছা তারপরে দেখেন এখান থেকে কালার যদি চেঞ্জ করতে হয়, কোথাও কোনো কালার, সেটা চেঞ্জ করতে পারবেন আর কি। ওই যে ফন্টের কালার দেখেন, কালার চেঞ্জ করতে পারবেন। এবং দেখেন এখানে সাইজটা তো আমি দেখাইলামই। এবং এখানে দেখেন নিচে উপরে ডাইনে বামে যেটা করার একটা এলিমেন্টের যে ব্যাপারটা, সেটা আপনি এখানে করতে পারছেন। সিলেক্ট করতে হবে আগে, তারপরে এই। আর একটা হচ্ছে যে এইখানে দেখেন, এখানে বেশ কিছু যে কোনো নোট যদি লিখতে চান, এইটার সাথে যদি কোনো নোট লিখতে চান, আপনি কোনো একটা নোট দিতে চান, তাহলে এখানে কোনো একটা নোট লিখে দিতে পারেন, যে সামথিং ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স। সাপোজ কিছু একটা লিখে দিলাম আমি, ব্যানার বা সামথিং। এবং দেখেন এইটাকে চাইলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট, দেখেন ডুপ্লিকেট এখন দুইটা হয়েছে। হ্যাঁ আরেকটা হচ্ছে যে আরেকটা পেজ যদি আপনি নিচে অ্যাড করতে চান, এই যে দেখেন আরেকটা পেজ, এই পেজের সিমিলার একটা পেজ হচ্ছে, এটার উপরে আপনি কাজ করবেন। দেখেন আরেকটা পেজ হয়েছে, সেটাকে আপনি এটা একটা ধরেন ডিজাইন হয়েছে, আর একটা ডিজাইন করবেন, এখানে করতে পারেন। এখানে আরো কিছু ব্যাপার আছে দেখেন, যে কোন একটা ইসে সিলেক্ট করে পজিশনটা কিরকম হবে, হ্যাঁ সেটা আপনি এখানে দেখাই দিতে পারেন। আরো কিছু ব্যাপার যদি দেখাই, এটা তো হইলো একটা। এরপরে
আপনি যদি ডাউনলোড করতে যান, দেখেন এখানে ডাউনলোড করার পরে আপনি কিভাবে ডাউনলোড করবেন, পিএনজি, জেপিজি নাকি অর্থাৎ কোন ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন। আপনি পিএনজি চাইলে পিএনজি, জেপিজি চাইলে জেপিজি, তারপরে ডাউনলোডে ক্লিক করেন। যদি এখানে ডাউনলোড হয়ে যাবে, অবশ্যই আপনাকে ফ্রি ইমেজ ইউজ করতে হবে। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এটা, হ্যাঁ। কিন্তু আপনি কখনোই প্রিমিয়াম কিছু ইউজ করবেন না। প্রিমিয়াম যদি কিছু ইউজ করেন তাহলে যেটা হবে, এটা ডিলিট করে দিই। প্রিমিয়াম যদি কিছু ইউজ করেন তাহলে যেটা হবে যে এটা আপনি আর ওই ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করতে দিবে না। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার যদি দেখাই, যে হোমে গিয়ে দেখাইতে হবে এখানে। এখানে দেখেন আর একটা ব্যাপার আছে, যে কাস্টমাইজ সাইজ, অর্থাৎ অনেক সময় এইখানে আপনি খুঁজে পাবেন না আপনার আসলে কোন ধরনের ইমেজ লাগবে। যেমন সাপোজ আপনার ফেসবুক বিজ্ঞাপনের সময় 1200x1200 ইমেজ লাগে, 1200x1200, তখন কি আপনি খুঁজবেন এখানে 1200 ইমেজ বা 1200x12 কোনটা সেটা খুঁজে বের করবেন? আপনি যদি অত কষ্ট না করতে চান তাহলে 1200x1200 লিখে, পিক্সেল লিখে আপনি জাস্ট ক্রিয়েট এ নিউ করেন। এখানে দেখবেন যে টেমপ্লেট, অর্থাৎ যে সাদা যে এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে 1200x1200। ঠিক আছে, যে এটা আমি একটু যদি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, অন্য কোনো কালার দেই, এই যে এখন যতটুকু দেখতে পাচ্ছেন এটা আসলে ফেসবুক বিজ্ঞাপনের সময় এটা একটা আমাদের দরকার হয়। তো দেখেন এটা হচ্ছে 1200x1200 আছে। তো এই ডাইমেনশনটা হচ্ছে আপনাকে আর ওই খুঁজে বের করতে হবে না, জাস্ট এখান থেকে যে রিসাইজার, আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম, এখানে হোমে যাই, হোমে গেলে এখানে দেখবেন যে রিসাইজের যে অপশনটা আছে, যে কাস্টমাইজ সাইজ, এটাতে ক্লিক করে আপনি শুধু এখানে একটা সাইজ দিবেন, ওয়েট এবং হাইট কত হবে সেটা বলে দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই হচ্ছে, হ্যাঁ। তারপরে ক্রিয়েট এ নিউ ডিজাইন করলেই আপনি পেয়ে যাবেন আসলে ওই সিমিলার সাইজের কাজ করার জন্য আসলে ব্যাপারগুলো। এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আর এগুলো বেশ কিছু প্রিমিয়াম ক্রিয়েটিভ টিম, অর্থাৎ যারা টিম করে কাজ করে তাদের। এবং দেখেন এইখানে যদি আপনি ভালো ডিজাইনার হন এবং যদি একটু ডিজাইন করতে পারেন, আপনাদের যদি আমি একটু দেখাই যে এই ক্যানভা দিয়ে ডিজাইন করেও এখানে গিগ আছে। ঠিক আছে, ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য এখানে গিগ আছে। একটু আসুক। ক্যানভা লিখে সার্চ করে দেখি কি আসে। এই যে দেখেন, আই উইল ডিজাইন এনিথিং ইন ক্যানভা। ঠিক আছে, সে অর্থাৎ ক্যানভা দিয়ে সে ডিজাইন করে দিবে, সেজন্য হচ্ছে সে যে টাকা নিবে, অর্থাৎ ক্যানভা দিয়ে সে ডিজাইন বোঝে, ডিজাইন সেন্স আছে তার। সে দেখেন যে আই উইল ডিজাইন ক্যানভা উইল আর্ট এন্ড সামথিং, অনেক কিছু দেখেন। অর্থাৎ ক্যানভাতেও যদি আপনি মোটামুটি ডিজাইন করে দেন, যদি একটু ডিজাইন সেন্স বা ডিজাইন করতে পছন্দ করেন, কিছুই না, সব এলিমেন্ট দেওয়া আছে, আপনি শুধু আপনার মতো করে ডিজাইন করবেন, আর কিছু লাগবে না। তারপরে এখানে শুধু দেখেন যে একটা গিগ খুলে ফেলবেন, এখানে দেখেন ক্যানভা দিয়ে ডিজাইন করেও মানুষ ইনকাম করতেছে। দেখেন উনি 424টা কাজ পেয়েছেন। ঠিক আছে, এই যে কাজগুলো দেখাইলাম এইগুলো একটু আরেকটু আপনি ইউটিউবে, যেহেতু যদি আপনি এটা প্যাশন থাকে যে আপনি এটা নিয়ে কাজ করবেন, ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেন, গুগলে একটু ঘাটাঘাটি করলেন, টুলস যেগুলো দেখাইলাম এইগুলোই টুলস। হ্যাঁ, এর বাইরে তেমন কোনো আমার মনে হয় না যে আসলে এক্সট্রা ইম্পর্টেন্ট তেমন কোনো টুলস আছে এখানে। ঠিক আছে, যে টুলস গুলো দেখাইলাম এইগুলাই। হ্যাঁ, আচ্ছা, এবং এই দেখেন এখানে ক্যানভার এখানে লার্নিং এর জন্য একটা অপশনই আছে, যে কোর্স। কোর্স আপনি চাইলে এখান থেকে যে একটা কোর্স নিয়ে যে এখান থেকে ওদের ক্যানভা দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে হয় সেই ব্যাপারে একটা কোর্সও করে ফেলতে পারেন, এবং কোর্স করে করতেও পারেন। এটা দেখেন আপনি পাশাপাশি করলেন, সাথে সাথে হচ্ছে দেখেন এখানে ওই যে ডিজাইনে দেখেন সে কাজগুলো আপনার এখানে যখন পাবলিশ করবেন তখন এই ডিজাইনগুলো এখানে দিবেন। দেখেন এইগুলো সব ক্যানভা দিয়ে করা। তার ফ্রিতে 2.5 লাখ ইমেজ আছে
ফ্রিতে আগে প্র্যাকটিস করেন, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন হয় প্রিমিয়াম কিনে নিলেন, সমস্যা নেই, কিন্তু আপাতত ফ্রিতেই প্র্যাকটিস করেন। এই দেখেন উনি যে ইমেজগুলো সে বানাইছে ক্যানভা দিয়ে, বুঝছেন, এগুলো সব ক্যানভা দিয়ে তার বানানো, এবং সে সেলস করতেছে, এবং দেখেন তার সেলস এর পরিমাণও সে 2 লেভেলস না এবং 424টা সেলস করছে। আমি যদি দেখেন তার বেসি 30 থেকে শুরু, অন্য কোনো গিগ নাই। তো আমি যদি একটু দেখি আসলে তার ইনকামের পরিমাণটা, শুধু এই একটা গিগ দিয়ে তার ইনকামের পরিমাণটা ধরেন বাংলাদেশের টাকায় কত আসে, 424, তো 424 ইন্টু হচ্ছে ধরেন আমাদের এখন 85 টাকার মতো রেট চলতেছে, কত আসলো? 36,040। এইখানে আমার কত কি ভুল হয়েছে? জি স্যার, ভুল হয়েছে ভুল স্যার। হয়েছে, আসলে ভুল হয়েছে স্যার পার পিস রেট কত সেটাতে গুণ দেন নাই। হ্যাঁ, এটা ভুল হয়েছে। আচ্ছা দাঁড়ান, এটা হবে হচ্ছে সম্ভবত তার ডলারটা হচ্ছে $30 দিয়ে 30 ইন্টু হচ্ছে 424, না তাও তো না। জি না ভাই? স্যার 424 কে 30 দিয়ে গুণ দেওয়ার পরে 85 দিয়ে গুণ দিতে হবে। জি জি, তাও চলবে। 424 ইন্টু 30, না না, একে আবার 30 দিয়ে গুণ দেন, একে 30 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এই অ্যামাউন্টটা, এটা ঠিক। এক্স্যাক্টলি সেটাই। এখানে আসলে এত কম অ্যামাউন্ট হওয়ার কথা না। হ্যাঁ, তো দেখেন যে ওইটা হচ্ছে আসলে আমার প্রথম বের হয়েছিল ডলারটাকে তো আমাকে আবার টাকায় কনভার্ট করতে হবে। আমি শুধু ডলারটাই বের করছি যে 424 টাকা আসলে ডলার কত ছিল, ঠিক আছে, আমি শুধু ডলারটা বের করছিলাম প্রথম যখন আসছে, তখন ওই ডলারটা যত ডলার, তো ডলারটাকে যদি আবার টাকায় কনভার্ট করি তখন দেখেন যে এত টাকা হচ্ছে। তো দেখেন এই ব্যাপারটাই, সে প্রায় 10 থেকে 12 লাখের উপরে বা একটা টাকা হচ্ছে, সে শুধু এই একটা গিগ থেকে ইনকাম করতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ক্যানভার ব্যাপারটা। তো ক্যানভার বেশি কিছুই না, আপনি জাস্ট এখানে 2.5 লাখ ইমেজ আছে, প্র্যাকটিস করেন, ঠিক আছে। এখন হচ্ছে বেসিক্যালি আপনারা আমাকে যে কোশ্চেন গুলো আপনাদের আছে সেইগুলো চাইলে করতে পারেন, আর এই ক্যানভাতে আপনারা একটা ডিজাইন করেন, ডিজাইন করে আমাকে দিয়েন, যেটা হচ্ছে যে আমি আপনাদের এই যে এখানে দিয়ে দিব আর কি। ডিজাইনটা করে কিভাবে দিব ভাই, মানে কোথায় দিব? ডিজাইন কবে দেওয়ার দরকার নেই, আপনারা যে কোনো সময়, আমি ক্লাসের মধ্যে আসলে ডিজাইন আপনাদের বলতাম করে ফেলেন, তো সেটা না, আপনারা করেন, করে এই যে গ্রুপটাতে আছে, গ্রুপটাতে হচ্ছে আপনারা জাস্ট পোস্ট করে দিব। হ্যাঁ, পোস্ট করে দিবেন। এর মধ্যে যারটাতে সবচেয়ে বেশি লাইক আসবে ওইটাই আমি এখানে ধরেন দিয়ে দিলাম, বা যেটা পছন্দ হয় একটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন যদি আপনাদের কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন, তাহলে করে ফেলেন। মানে ভাইয়া তাহলে কি ব্যানার বানাবো? হ্যাঁ, ব্যানার বানান আপনার ক্যানভাতে ইমেজ, আপনার যত ধরনের ইমেজ লাগবে ততগুলো বানাইতে থাকেন, এবং এইটা দিয়ে আপনাদের প্রতিনিয়তই ক্যানভাটা আপনার সবসময় লাগবে। এরপরে যে ক্লাসগুলো, নেক্সট ক্লাসগুলো আছে, আমরা যখন ফাইবারে, আমাদের তো মূল বিষয় কি লার্নিং এবং আর্নিং, আমরা আজকে শুধু জানলাম হচ্ছে ইমেজের ব্যাপারে, অর্থাৎ আমরা কিভাবে একটা ইমেজ তৈরি করতে পারি। আমরা কিন্তু কন্টেন্ট রাইটিং এর শুধু ইমেজের ব্যাপারটা দেখলাম, অর্থাৎ কিভাবে একটা ইমেজকে তৈরি করতে হয়, কিন্তু এখনো কিন্তু আমরা দেখি নাই যে আর্টিকেল রাইটিং এর ব্যাপারটা কিভাবে করতে হয়। এবং এইখানে বেশ কিছু টুলস আমি আলোচনা করব, কিভাবে একটা আর্টিকেল আপনি মানে কোথাও থেকে কপি পেস্ট করে না নেও, বা কপি পেস্ট করেও সেটাকে আসলে জেনুইন বানাবেন, অর্থাৎ আর্টিকেলটা মনে হবে যে এটা আসলে একটা জেনুইন আর্টিকেল। অর্থাৎ জেনুইন বলতে আমি বুঝাচ্ছি যে ইউনিক, হ্যাঁ, ইউনিক, এটা কোথাও থেকে ডুপ্লিকেট হয় না। তো সেই ব্যাপারগুলো আমরা কালকে সেই টুলস গুলো দেখবো এবং সেগুলো নিয়ে কথা বলবো। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো করে ফেলেন। না অ্যাকচুয়ালি ভাইয়া আমি একটা ফাইবারে গিগ খুলে রাখছিলাম তো অনেক কিছুদিন আগে, তো এটাতে মোটামুটি কাজ হয় না কি, মানে মোটামুটি কাজ পারি দেখে খুলে রাখছি যে কেমন কি হয়। তো কি কোনো প্রবলেম হবে কাজ না করলে এটার মধ্যে? কাজ না করলে প্রবলেম যদি যেটা হয় আসলে, কাজ না করলে আসলে প্রবলেম, ওরকম কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু প্রবলেম আছে আর কি। কিছু প্রবলেম যেমন আপনি যদি আপনার গিগটা শেয়ার করে ফেলেন আমাদের সাথে, দেখি। আচ্ছা একটু এক সেকেন্ড।
হ্যাঁ ভাই, এই যে ফেসবুকের জন্য আর কি, ফেসবুক মার্কেটিং এর জন্য একটা গিগ খুলে রাখছিলাম। ওকে, শেয়ার করেন, আমরা একটু দেখি ওনার হ্যাঁ, গিগটা দেখি। চ্যাট বক্সে ভাই দেওয়া হয়েছে। চ্যাট বক্সে আপনি শেয়ার করে ফেলতে পারতেন, স্ক্রিন শেয়ার করে ফেলতে পারতেন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করুন। আমার নেটটা স্লো তো, তার কারণে স্ক্রিন শেয়ারটা করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন প্রথমত যেহেতু ওনার নেট যেহেতু স্লো, সে কারণে শেয়ার করছেন না, সমস্যা নাই, আমি দেখি। প্রথমত আপনার যে সমস্যাটা কি কি সেটা আমি একটু বলে দেই, যে আসলে সমস্যাটা অলরেডি কি হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া নামটা চেঞ্জ করতে পারলাম না, এটা আমার জিমেইল আইডিতে খোলা ছিল তো। না নামে এইখানে ঠিক আছে, নামে কোনো সমস্যা নাই। আপনার গিগ যেভাবে করেছেন এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ইমেজগুলো, হ্যাঁ ইমেজগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু বাইরে থেকে ইমেজগুলো হচ্ছে মানে যাতে আমরা পড়তে পারি বা বুঝতে পারি। এবং এইখানে দেখেন, এখানে যখন আপনি টাইটেলটা লিখেছেন না, টাইটেল কিছু অংশ দেখেন এখানে আমাকে এই 3 ডট ডট এই অপশনটাতে ক্লিক করার পরে আমি বুঝতে পারতেছি যে আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন এ ইউএসএ টু মিলিয়ন অফ পিপল। তো এই ব্যাপারগুলো একটু মানে দেখতে হবে যাতে এইখান থেকে এই যে প্রথম যেটা আছে এরকম থাকে, অর্থাৎ আই উইল ফেসবুক প্রমোশন টু এ লার্জ অডিয়েন্স ইন ইউএস, অর্থাৎ একটা লাইনের মধ্যে থাকলে মানে আপনি কি কাজটা করতেছেন সেটা একটা লাইনের মধ্যে থাকলে ভালো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনি খুলে রাখছেন, কাজ যদি না করেন তাহলে এইখানে বেশ কিছু একটা ব্যাপার দেখার কথা, ওটা আমি দেখতে পাচ্ছি না আপনার এখানে। আসলে আমি বায়ার মোডে ঢুকলে বোধহয় ওটা দেখতে পাইতাম, দেখি আমি তারপরে। এখানে দেখবেন আপনার রেসপন্স টাইমটা কতক্ষণ দেখাচ্ছে, রেসপন্স টাইম দেখে একটা গিগে ঢুকে আপনার ওইটা উনি দেখতে পারবো, আমরা তো দেখতে পারবো না। না এটা আসলে বায়ার মোডে আপনারও দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, কারণ কি হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন সে কতক্ষণে রেসপন্স করে। হ্যাঁ, না ভাই, রেসপন্স টাইম ঠিক আছে এখানে, তেমন কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ওই রেসপন্স একটা কাজ করবেন, আপনি যদি এই কাজগুলো পারেন তাহলে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি ওই আপনার ফোনে একটা হচ্ছে ফাইবারের হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যেই আমি খোলা রাখছি ভাই, করে ওইটার রাখেন, মধ্যে চেক করে দেখি। তাহলে হচ্ছে যে সেটা সমাধান হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, না ভালো হয়েছে আপনার এখানে মোটামুটি আপনি যে ডিজাইন গুলো করেছেন, আর একটু এগুলো একটু চেষ্টা করবেন আর একটু করার, আরো কয়েকটা ডিজাইন দেখেন, লেখা এখানে মনে হয় যে ঠিকই আছে। আর একটা ব্যাপার, এখানে কপি পেস্ট করবেন না, যেটা হচ্ছে যে একটু কপি করলেও 10টা থেকে কপি করে আপনি আপনার মতো করে সাজায় গুছিয়ে লেখেন। জাস্ট আইডিয়া নিয়েছি ভাই, আইডিয়া নিয়ে দেন নিজে থেকে লিখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, দেখেন করেন হবে। আর এখানে আরেকটা ব্যাপার, এগুলো আপনি ফাইবারের ক্লাস তো আরো পরে আসবে, ফাইবার নিয়ে কথা বলবো, এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমার কোশ্চেন ছিল। হ্যাঁ প্রথম কোশ্চেন ছিল যে আমি দেখলাম আমার ওয়েবসাইটের কত কেউ ইউজ করেছে, এখন এই ক্ষেত্রে আমি কিভাবে কপিরাইট ক্লেম করতে পারি, অথবা সে কিভাবে আমাদের কপিরাইট ক্লেম করতে পারে আমার ওয়েবসাইটে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একটা ওয়েবসাইটে কি মিনিমাম 30টা আর্টিকেলই লাগবে মনিটাইজ পাওয়ার জন্য? মনিটাইজ পাওয়ার জন্য 30টা আর্টিকেল লাগবে এরকম না, তবে 30টা আর্টিকেল হইলে ভালো হয়। বুঝতে পারছেন, 30টা আর্টিকেল হইলে ভালো হয়। আর কপিরাইট ক্লেমটা হচ্ছে এটা আপনি ড্রেক ওইভাবে করতে পারছেন না, কিন্তু গুগল যখন আপনাকে মনিটাইজ করতে যাবে, মানে আপনার মনিটাইজ অপশনটা অর্থাৎ যখন সে অন করতে যাবে তখন দেখবে যে আপনি কোথাও থেকে কপি করছেন কিনা। আর ক্লেম করার ব্যাপারটা আপনাদের একটু গুগল থেকে জেনে নিতে হবে ভাই, মানে আপনি যদি আপনার ইমেজ যদি কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনি সেটা যথাযথ প্রুফ সহ ক্লেম করতে হবে বা রিপোর্ট করতে হবে।
দেখবো যে ইউটিউবে কিন্তু করা যায়, যে রিপোর্ট করা যায়। আর কোনো কোশ্চেন? না, নেক্সট ক্লাস কিসের উপর হবে? নেক্সট ক্লাস শুরু করা হবে। নেক্সট ক্লাস আর্টিকেল রাইটিং এর জন্য কিছু টুলস দেখবো এবং আর্টিকেল রাইটিংটা দেখবো। আমরা তো আর্টিকেল রাইটিং এর একটা পার্ট দেখলাম, সেটা হচ্ছে যে আমরা দেখলাম আজকে শুধু হচ্ছে ইমেজটা কিভাবে রেডি করব। এরপরে আমরা শুধু দেখবো যে আর্টিকেল রাইটিং এর যে কন্টেন্টটা, আচ্ছা, আর্টিকেল যে রাইটিংটা আসলে আপনি কিভাবে করবেন। আপনি তো কোথাও থেকে কপি করে আনলেই সেটা আর্টিকেল হয়ে গেল না, সেজন্য কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনাকে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আর্টিকেলের কিছু কিছু পিকচার সামনের দিকে ব্যবহার করা হয়, আবার কিছু সাইডে ব্যবহার করা হয়, ওটা সম্পর্কে একটু যদি বলতেন। কিছু পিকচার সাইডে যে ওগুলো হচ্ছে, ওগুলো তো হচ্ছে যে আপনার ওই সাইড বারের জন্য কিছু পিকচার থাকে। এটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, ওয়েবসাইটটা কিরকম হবে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। কিন্তু আর্টিকেলের মধ্যে পিকচারটা আপনি কিভাবে দিবেন সেটা তো আমরা যখন ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস করব তখন আমরা দেখব যে আমরা একটা কন্টেন্ট কিভাবে একদম সাজিয়ে লিখতে পারি। বুঝি নাই, বলেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। আমরা কি যে কোনো সাইটের জন্য জেপিজি ফরম্যাটটা ইউজ করব, আর কখন পিএনজি ফরম্যাটটা ইউজ করব একটু? আচ্ছা, জেপিজি ফরম্যাটটা হচ্ছে মানে ট্রান্সপারেন্ট হচ্ছে নিচের দিকের যে ব্যাপারটা ওটা থাকে না, থাকে। আর হচ্ছে দেখবেন যে যখন আপনি পিএনজি ইউজ করতেছেন তখন আপনার এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা হচ্ছে আপনার উঠে আসে না, তখন হচ্ছে যে আপনার ওইটা আপনি যে ইমেজটা দিচ্ছেন শুধু ওইটাই হয়। কিন্তু ট্রান্সপারেন্ট এটা আপনাদেরকে দেখাইতে হবে যে পিএনজি যে ব্যাপারটা ওটা হচ্ছে যে আপনার ইমেজের মধ্যেই একটা আছে যে আপনার শুধু মেইন ইমেজটাই ফোকাস করতেছে, বাইরের যে ব্যাকগ্রাউন্ডের যেসব কালার বা সাইডের যেসব কালার থাকে ওগুলো আপনার সামনে চলে আসে না, শুধু মেইন ইমেজটাকেই ফোকাস করে। আর যখন আপনি জেপিজি দিচ্ছেন তখন হচ্ছে পুরো জিনিসটাই ফোকাস করে। এটা হচ্ছে যেমন একটা লোগোর ক্ষেত্রে হইতে পারে, যদি আমি দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখতে তো পাচ্ছেন না, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা দেখেন এই যে ইমেজটা, এটা কি জেপিজি না পিএনজি? এটা আসলে পিএনজি। হ্যাঁ, এটা কিভাবে পিএনজি সেটা বুঝলাম। এটা আমি যদি সেভ করি, দেখেন ইমেজটা আমি একটু সেভ করি, এটা দেখবেন এই যে দেখেন লেখা আসছে পিএনজি। আমি একটু ডেস্কটপে সেভ করে দেখাই। এটা কারণ হচ্ছে এই ইমেজটা তো এই ইমেজটার যে সাইড বারে আরো কিছু কালার ছিল না, এটা যদি আমি একটু বড় করি দেখেন এই দেখেন এইভাবে আসার কথা ছিল না, চারিদিকের যে ইটা এটা চারিদিকের যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন সেটা এইভাবে আসার কথা ছিল একটা ওয়েবসাইটের মধ্যে। কিন্তু দেখেন এখানে যখন আমি পিএনজি করছি, অর্থাৎ পিএনজি করলে তখন এই যে সাইড বারের যে আরো এক্সট্রা যে ব্যাপারগুলো আছে সেটা আসতেছে না, শুধু পিসি হেল্প ভিডিও কথাটা দেখা আসতেছে। এটা তো দেখেন এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে এই যে এটার সাথে একদম মিশে গেছে। কিন্তু আপনি যদি এটা জেপিজি থাকতো তাহলে হচ্ছে মিশে যেত না, এটা এরকম সলিড দেখাইতো। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমাদের ফেসবুক মার্কেটিং এর উপর আর কোনো ক্লাস করানো হবে? বুঝি নাই আমি। ফেসবুক মার্কেটিং এর উপর কি ক্লাস করানো হবে আর? মানে আপনাদের? হ্যাঁ আমাদের।
আপনাদের তো ফেসবুক মার্কেটিং এর উপরে কোনো ক্লাসই নেই। আজকে আপনার 2 নম্বর দ্বিতীয়তম ক্লাস, তাই না? ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে। ফার্স্ট ক্লাস তো ছিল পেজ ক্রিয়েটের উপর। বুঝি নাই, একটু মিউট করেন ভাই ইনামুল ভাই। হ্যাঁ এনামুল ভাই একটু প্রায় ফার্স্ট ক্লাসটা তো ছিল মেবি পেজ ক্রিয়েটের উপর, যতটুকু দেখলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট কিভাবে করতে হয়। না 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 না, আপনি ভুল না দেখেছেন। না, আমাদের এরকম ক্লাস হয় না ফেসবুক ক্রিয়েটের উপর। আচ্ছা, তাহলে আমাদের মেবি আমাদের পেজ ক্রিয়েট হয়েছে। আপনি কোন সেশনে একটু বলেন তো আমাকে। আমি তাহলে ভাই আমি মনে হয় আপনার 4টা থেকে 6টা মনে হয় একটা ক্লাস হয়। 4টা থেকে 6টা, হ্যাঁ 4টা থেকে 6টায় তো আমাদের একটা ক্লাস আছে। ওটা তো আমরা আজকে দেখতেছিলাম হচ্ছে আপনার গুগল অ্যাডস সম্পর্কিত। না, পরশুদিন কালকে তো কাজ হয় নাই। কালকের আগের দিন একটা ক্লাস হয়েছিল, মেবি দেখছিলাম যে ফেসবুকের উপর একটা ক্লাস হয়েছিল। ভাই আপনি মনে হয় যে 51 এ ক্লাস করছেন, 51 এ ক্লাস করছেন মনে হয় আপনি। এটাই তো 52 তে 52 তে ক্লাস করছেন আপনি, 52 তে। আচ্ছা আচ্ছা, হতে পারে। তাহলে মনে হয় 51 ক্লাস করি নাই, আমি জাস্ট ওই যে ইউটিউবে দেখছিলাম আর কি। আমি তো কালকে ওই দিন জয়েন করতে পারি নাই, নেট ছিল না। আচ্ছা, আমাদের যে ক্লাসটা হয়েছিল প্রথমে, ওটা হচ্ছে যে আমরা কি কি শিখবো সেটা নিয়ে আমরা পুরো একটা গোল সেটআপ করেছিলাম যে এই ব্যাপারগুলো আমরা জানবো এবং আমাদের কি কি জানা লাগবে। তখন হচ্ছে আমরা ফেসবুকের কথাও বলেছি যে ফেসবুকের আমরা ম্যানেজার সম্পর্কে জানবো, ফেসবুকে হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, তারপরে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আছে সেগুলো সম্পর্কে জানবো। তারপরে আমরা গুগল অ্যাড এর কথা বলেছি, আমরা পিক্সেলের কথা বলেছি, কিন্তু ওগুলোর সাথে আমরা একটা ওভারভিউ দিয়েছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা জিনিস ডিটেইলসে জানার চেষ্টা করবো আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি মূলত আপনাদের ভিডিওটা আজকের যে ভিডিওটা এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর যেটা হচ্ছে আপনারা একটু পরে পেয়ে যাবেন, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। আপনারা একটু প্র্যাকটিস করিয়েন, আর যে ব্যাপারগুলো জানার হলো সেই ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করলে আপনাদের থাকবে, আর আসলে রাখতে পারবেন আসলে মাথায়। ঠিক আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলে ফেলেন। ভাই আমাদের আপওয়ার্কের উপর কি কোনো ক্লাস হবে? না ভাই, আপওয়ার্কের উপরে কোনো ক্লাস হবে না, ফাইবার এবং এসইও ক্লার্কের উপরে ক্লাস হবে। আপওয়ার্কে কোনো ক্লাস দেখাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনারা চাইলে লিভ নিতে পারেন, কারণ আমার এখনই আরেকটা ক্লাস আছে। আমি হচ্ছে এই লিংকেই তারা জয়েন করবে এবং এখনই জয়েন করবে। যারা হচ্ছে আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে, আপনারা চাইলে নিজ দায়িত্বে লিভ নিতে পারেন, এবং যদি চান যে আপনি আরো 2 ঘন্টা আমাদের সাথে ক্লাস করতে পারেন, তারপরে আরো 4 ঘন্টা আমি ক্লাস দেবো, সেটা আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।